আচ্ছা, ক্লাস স্টার্ট করলাম। সব থেকে মন দিয়ে শুনবে, কেউ কোনো কথা বলবে না। যে জিনিসগুলো আমি বলবো সেগুলো মন দিয়ে শুনবে। কারোর প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে যে স্যার আমি এটা বুঝতে পারলাম না, যখন আমি জিনিসগুলো এক করে ক্লিয়ার করে করে যাবো। আজকের বিষয়বস্তু নট অন এনি পার্টিকুলার চ্যাপ্টার। আজকের বিষয়বস্তু হচ্ছে এই রবিবারে তোমাদের প্রত্যেকের বা কারুর কারুর ডাব্লিউবিসিএস এর প্রিলিমস রয়েছে, দিতে যাবে, বেশ কিছুজন আছে। কারুর কারুর পিএসসি ক্লার্কশিপ আছে, অর্থাৎ যেটা জুন মাসে পরীক্ষাটা হবে। আজকের ইংরেজি টোটালি বেসড অন দিস টু এক্সামস, অর্থাৎ ডাব্লিউবিসিএস প্রিলিমস এন্ড পিএসসি ক্লার্কশিপ। কি টাইপের প্রশ্নগুলো হয় এবং কোন জায়গাগুলো আমাদের খুব ভালো করে দেখার দরকার আছে, এবং আগামী রবিবারে যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য এটা খুব ম্যাজিক্যাল হবে পুরোপুরি। তার কারণ হচ্ছে অনেক প্রশ্নটা ডিরেক্ট কমন পেতে পারে আমাদের এই মাত্র কদিনের জার্নিতে। প্রত্যেকে জিনিসগুলো বোঝার চেষ্টা করবে, সম্পূর্ণ নতুন নতুন জিনিস, কিন্তু আমি সময় দেব এবং আমি বোঝাবো। একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের হাতে চাকরি করা ছাড়া বা একটা পরীক্ষায় পাশ করে চাকরি পাওয়া ছাড়া আর কোনো অপশন আছে কি? জোরে শুনবো, ইয়াস অর নো? নেই। অর্থাৎ আমাদের একটাই অপশন, সেটা হচ্ছে চাকরি একটা পেতেই হবে। বিকজ উই বিলং টু লোয়ার মিডল ক্লাস, নট মিডল ক্লাস। অনেক ভুল বলো, কি বলো? স্যার আমি মিডল ক্লাসে বিলং করি। লোয়ার মিডল ক্লাস। লোয়ার মিডল ক্লাসে কিছু করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল ক্যাপিটাল লাগে। বাট উই হ্যাভ নো ক্যাপিটাল। কিছু একটা করতে গেলে, বিজনেস করো বা যাই করো, তাই আমাদের অনলি ক্যাপিটাল হচ্ছে কোনটা? আমাদের নলেজ বা জ্ঞান, অর্থাৎ আমাদের বিদ্যা এবং বুদ্ধি। এই বিদ্যা বুদ্ধিকে ক্যাপিটাল বানিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। তার জন্য প্রপার এডুকেশনটা দরকার এবং প্রপার গাইডেন্সটা দরকার। এই প্রপার এডুকেশন এন্ড প্রপার গাইডেন্স এর মাধ্যমে প্রপার লার্নিংটা সম্ভব, এবং ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসটা যখন কমপ্লিট হবে বা কমপ্লিশনের দিকে যখন আমরা ধীরে ধীরে এগোবো, তখনই আমাদের মধ্যে কি আসবে? ফুল ম্যাচুরিটি আসবে বা পরিপূর্ণতা আসবে। এবং এই পরিপূর্ণতাই আমাদের সামনের জীবনে সরকারি চাকরি পাওয়াতে কি করবে? 100% সাহায্য করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে কোনো প্রস্তুতি 100% হয় না। এই পৃথিবীতে এরকমটা নয় যে কেউ যদি বলে যে স্যার আমি 100% প্রিপারেশন নিয়ে তবেই আমি কি দিতে যাবো, এক্সাম দিতে যাবো, এরকমটা কখনো হয় না। আর 100% প্রিপারেশন নিয়ে পরীক্ষায় দরকারও নেই। যখন তোমার প্রিপারেশন মোর দেন 70% হয়ে যাবে, তুমি সমস্ত পরীক্ষায় কি করতে শুরু করবে? ক্লিয়ার করতে শুরু করবে। ইউ নিড কনফিডেন্স, ইউ নিড পারসিভিয়ারেন্স। তোমার মধ্যে পেশেন্স আর কনফিডেন্স দুটো যদি থাকে, তুমি এ যুদ্ধে যে কোনো জায়গায় তুমি কি করবে? জিতবে। আর এই জিতটাই আমাদের দরকার। এটাই হচ্ছে আমি বারবার করে বলবো। পিএসসি ক্লাসিকের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, প্রত্যেকে ফর্ম ফিল আপটা করবে। যারা অনলাইন রয়েছে তাদেরকেও কথাটা বলছি, মাথায় রাখো, তোমাদেরকেও বললাম। তাই আজকের যে জিনিসগুলো আমি বলবো এগুলো সম্পূর্ণ নতুন জিনিস, আবারও বলছি প্রত্যেকের নতুন। কিন্তু আজকের এই জিনিসটা হচ্ছে স্পেশালি ডিজাইন ফর দিস টু এক্সামস। আমি সেই জায়গাগুলোকে ক্লিয়ার করতে করতে যাব, তোমরা জিনিসগুলোকে বুঝবে। যতটুকু দরকার আমি ততটুকুই আছে করাবো, এবং এগুলোর ডিটেলস আমরা সিলেবাস ভিত্তিক যেরকম ক্লাসে করছি সেভাবেই করবো। ক্লিয়ার? চলো শুরু করি। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে আসছি অ্যাডজেক্টিভ থেকে কি কি প্রশ্ন হতে পারে। ফার্স্ট হচ্ছে যে অ্যাডজেক্টিভ থেকে, অর্থাৎ এই ধরনের পরীক্ষাগুলোতে সেটা প্রাকৃতিক হোক আর ডাব্লিউবিসিএস হোক, সেখানে এমসিকিউ তে অ্যাডজেক্টিভ থেকে কি কি প্রশ্নগুলো হতে পারে। প্রথমে রাখতে হবে সেটা হচ্ছে যে এল্ডার ভার্সেস ধরো ওল্ডার। অনেক সময় ফিল ইন দা ব্ল্যাঙ্কস তোমাকে দেবে, ব্ল্যাঙ্কস দিয়ে বলবে যে এল্ডারটা কোথায় বসবে আর ওল্ডারটা কোথায় বসবে। আমাদের মধ্যে অনেকের ধারণা রয়েছে যে স্যার এল্ডার হচ্ছে কি ব্লাড রিলেশন আর ওল্ডার হচ্ছে কি ব্লাড রিলেশন নয়। পয়েন্টস গুলো ভালো করে বুঝবে। তাহলে এল্ডার কাকে বোঝায় বললাম? ব্লাড রিলেশন। তাহলে আমার সঙ্গে আমার দাদা বা ভাইয়ের যে সম্পর্ক সেটা কি? ব্লাড রিলেশন। কিন্তু আমার সাথে আমার অফিসের যে বস তার সাথে আমার সম্পর্ক কি? ব্লাড রিলেশন নয়। ক্লিয়ার? তাহলে ফার্স্ট পয়েন্টে যদি আমি ধরি যে এল্ডার হচ্ছে কি ব্লাড রিলেশন, সেই কারণে দেখো আমরা সবসময় বলার চেষ্টা করি হি ইজ মাই বা সি ইজ মাই এল্ডার ব্রাদার বা সিস্টার। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে হি ইজ মাই ড্যাশ ব্রাদার, তাহলে আনসার কি হবে? এল্ডার ব্রাদার আর কি এল্ডার সিস্টার। এটা হয়ে গেল একেবারে সহজ প্রশ্ন, একেবারে সিম্পল কোয়েশ্চেন। এবারে আসছে কোন কোয়েশ্চেনের মধ্যে কমপ্লেক্সিটি, কিভাবে দেবে। তোমাকে বলা হলো যে মাই অফিস বস, ভালো করে দেখবে, মাই অফিস বস ইজ মাই, কি বলছে?
বলছে মাই অফিস বস ইজ ড্যাশ টু মি। লাইনটা ভালো করে বুঝবে। আমি কিছুক্ষণ আগে মুস্কান কি বলেছি কিছুক্ষণ আগে এলডার হচ্ছে ব্লাড রিলেশন আর ওল্ডার হচ্ছে নো ব্লাড রিলেশন। এখন আমি বলছি মাই অফিস বস ইজ ড্যাশ টু মি। অফিস বস যে আমার, তার সাথে কি আমার ব্লাড রিলেশন আছে? গুড। তাহলে আমার লজিক অনুযায়ী তোমরা আনসার কি করবে? ওল্ডার। বাট রেস্ট ইন পিস, সেটা আসবে, সেই সম্ভাবনাটা আসবে, তার কারণ তো আমরা এটা জিআইকে স্টেটমেন্ট কন্ট্রিবিউশন করছি না, ঠিক আছে? এটা হবে না, হয় না বেসিক্যালি। তাহলে আনসার কি বললাম? আনসারটা ঠিক বললাম না ভুল বললাম? ভুল। এবারে তোমরা তোমাদের মধ্যে প্রশ্ন আছে, স্যার এক্ষুনি আপনি কি বললেন? তাহলে আপনার কথা আপনাকেই ম্যাচ করছেন না, আপনি নিজে বলে আবার উল্টা হচ্ছে না বলছেন, রেস্ট্রিক্ট করে দিলেন। ইয়েস, সমস্ত বইতে যা লেখা আছে সেটা হচ্ছে এটা, সমস্ত বইতে যেটা লেখা আছে সেটা হচ্ছে এটা। প্রশ্ন যদি এটা হয় তাহলে তোমার গল্প খতম। কারণ তুমি তো বই পড়ে গেছো, ৭২ দিকে বইপত্র আছে। দ্যাটস হোয়াই আই অ্যাম হিয়ার। এবারে তোমার প্রশ্নটা হচ্ছে কি? ওল্ডার। তোমাকে দেখতে হবে ওল্ডারের পরে ঠিক কি রয়েছে, যে লিঙ্কারটা রয়েছে সেটা কি রয়েছে। ওল্ডারের পরে সবসময় মাথায় রাখবে থাকবে দেন, আর এল্ডারের পরে থাকবে সবসময় টু। এবারে আনসার বল কি হবে? এক নাম্বার, ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট। জাস্ট পয়েন্টটা হচ্ছে এটা, এক নাম্বার পয়েন্ট হয়ে গেল তোমার খাতায়, ইয়েস আমার খাতায় আমি নিয়ে নিলাম। তাহলে এতক্ষণ ধরে যা আমরা বইতে পড়ছিলাম সেই বই কোনো ক্লারিটি ছিল না, এখানে পুরো ফুল ক্লারিটি এসে গেল। এল্ডারের পরে কি থাকতে হবে? যদি কম্পারিজন বই থাকে, তুলনা, কার সাথে কার? আমার অফিস বসের সাথে আমার। এবারে প্রশ্ন হচ্ছে স্যার তাহলে অফিস বসের সাথে কি আমার কোনো ব্লাড রিলেশন আছে? গুলি মারো, আই ডোন্ট কেয়ার। উই নিড প্রপার গ্রামার, উই নিড প্রপার গ্রামার। গুলি মারো, কার সাথে কার ব্লাড রিলেশন আছে কি নেই, আই ডোন্ট কেয়ার। ক্লিয়ার? তাহলে এল্ডার এন্ড ওল্ডার এর ব্যাপারটা হচ্ছে এটাই। তাহলে মাই অফিস বস ইজ এল্ডার টু মি, দিস ইজ দ্য রাইট আনসার। ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার হয়েছে, প্রশ্নটা করতে পারবে। এই টাইপটাকে তোমরা ভালো করে ধরার চেষ্টা করো। নেক্সট, ভালো করে দেখো, একটা বলা হলো সামটাইম, আর একটা বলা হলো সাম টাইমস। ফাইন্ড ইট। কি বলা হচ্ছে? সামটাইমস, আর একটা কি সামটাইম। এই সামটাইম কথার অর্থ হচ্ছে আগে, সামটাইম কথার অর্থ হচ্ছে ফরমার। কি বললাম? সামটাইম কথার অর্থ কি? ফরমার। আর এখানে সামটাইমস কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে মাঝে মাঝে, দ্যাট ইজ কি হবে? occasionally. Now I want to know the spelling of occasionally. Double C না double S? ডাবল এস হবে না? পাক্কা? ভেরি গুড। তাহলে ও ডাবল সি এস আই ও এন এ এল এল ওয়াই, দ্যাট ইজ occasional। তাহলে সামটাইমস কথার অর্থ হচ্ছে কি বললাম? occasionally। মানে আবার বলবো কি বললাম? occasionally। তাহলে সামটাইম কথার অর্থ হচ্ছে ফরমার, সেটা হচ্ছে কি? ভূতপূর্ব, অর্থাৎ আগে। আর এটা বলছি সামটাইমস, দ্যাট ইজ কি? occasionally। কথার অর্থ হচ্ছে মাঝে মধ্যে। কি বললাম? মাঝে মাঝে। এবারে তোমাকে প্রশ্ন করা হলো, সেটা হচ্ছে কি? দ্যাট আই গো টু ভিলেজ। কোনটা করবে? করতে পারবে? করতে পারবে তো? গুড। এবার যদি বলা হয় লালুজিকে জানো তোমরা? লালুজি, হ্যাঁ জানিস? আচ্ছা, ওয়াজ দ্যাট রেল মিনিস্টার অফ ইন্ডিয়া। আনসার কি? বুঝতে পারিস না? বুঝতে পারিস? বল, রিয়া তো দাঁড়িয়ে পড়বো। আচ্ছা, আমি আগেটা কি বলেছি ভালো করে বুঝবো। আগেটা কি বলেছি? এই সামথিং কথার অর্থ হচ্ছে কি? ফরমারের বাংলা কি বলেছি? আগে, ভূতপূর্ব মানে আগে। এই সামটাইমস এর বাংলা কি বলেছি? মাঝে মধ্যে। তাহলে আমি যখন প্রশ্নটা দিচ্ছি মাথায় করবে,
ইংরেজি শেখার ভীষণ ইন্টারেস্টিং জায়গা, শুধু ভালো করে শিখতে হবে, তাহলে হবে। আর আই এম ট্রাইং টু প্রেজেন্ট ইউ অল দ্য বেস্ট পসিবল ম্যানার টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড। বেস্ট পসিবল ম্যানার আমি বোঝাবো। সেটা হচ্ছে ড্যাশ আই গো টু ভিলেজ। তাহলে সামটাইম মানে ভূতপূর্ব, মানে আগে, আর একটা সামটাইমস মানে মাঝে মধ্যে। তাহলে কোনটা ফিট করছে এখানে? আমি গ্রামে যাই, কোনটা ফিট করছে? মাঝে মধ্যে, সামটাইমস, কারেক্ট, কোনো ডাউট নেই। এবার হচ্ছে লালুজি মানে লালু প্রসাদ যাদব, তিনি ভারতবর্ষের রেল মিনিস্টার। একটু যদি জিকে যদি একটু যদি খেয়াল করে দেখতে পাবো, লালু প্রসাদ যাদব একসময় ভারতবর্ষের কি ছিলেন? রেলওয়ে মিনিস্টার ছিলেন। তাহলে এবার কোনটা হবে বলছে মনে হচ্ছে? রিয়া, গুড। রিয়া দাঁড়িয়ে থাকবে, বুঝবে না, শুরু হয়নি, সবাই ম্যাজিক শুরু হলো। এবারে হঠাৎ করে এরকমটা হতে পারে যে রিয়া এক্স বয়ফ্রেন্ড রয়েছে, ইমার্জিন, নেই ধরেই না, ও থাকলেও আমরা জানি না, এটাও হতে পারে। এখন রাস্তায় দেখা হয়েছে, রাস্তায় দেখাতে ও বলছে প্লিজ লেট আস হ্যাভ এ টক, এসব একটু কথা বলি, বিকজ ইটস আফটার এ লং টাইম, তো এসব একটু কথা বলি। তখন সে বলছে, কি বলছে? আমি বিজি। স্বাভাবিক, পুরোনো জনের জন্য সময় নেই, হ্যাঁ, পুরোনো জনের জন্য সময় নেই। বলছে আমি বিজি, আই টেল talk, TALK, yes, talk to you, dash later. Answer? ভালো করে দেখো, মাঝে মাঝে না, এটা একই সাথে, সেই সামটাইম আলাদা, এটা যেটা আগেটা করার। এখানে কিন্তু সেন্সটা ফর্মার মাছ, এইখানকার মিনিং সম্পূর্ণ আলাদা। কথার অর্থ হচ্ছে ভবিষ্যতে কিছু স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, এইটা বোঝাতে কি ব্যবহার করা হয়? সামটাইম। কি বললাম? কিছুটা স্পেসিফাইড পিরিয়ড অফ টাইম, অর্থাৎ আমি তোমার সাথে পরে কথা বলবো, সামটাইম লেটার, কিছু পরে। আর আমি তোমার সাথে কিছু পরে সাক্ষাৎ করবো, আমি তোমার বাড়ি কিছু পরে যাব, আমি তোমার সাথে স্টেশনে পরে দেখা করব, আমি কলকাতা কিছুদিন পরে যাব, কিছুদিন। তার মানে এই টেন্স গুলোকে ক্লিয়ার করার জন্য তার এখন আনসার কি হতে পারে? প্রত্যেকটা মাথায় ঢুকেছে? লাস্টেরটা সামটাইমটাকে তুই খাতায় আগে লিখ, যে ফিউচার টাইমে, ফিউচার টাইমে, হ্যাঁ, ফর্মার যেটা আগে করেছি সেটা তো আগে, এটা নতুন নয়, ওটা প্রথম পার্টটাই। প্রথম পার্টের দুটো মিনিট, প্রথম পার্টের কি বললাম? দুটো মিনিট। ফরমাটও হতে পারে, আবার কোনো ক্ষেত্রে একটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইমের জন্য বোঝানোর জন্য সেটা ব্যবহার করতে পারে। আমি ছোট করে একটা এক্সাম্পল দিই। আবার আমরা অনেকে যেটা ভুল করি না, সেই ভুলটা কি একটু বলে দিই। আমরা যে ভুলটা করি সেটা কি? আমরা ভেবে নিই যে একটা ইংরেজি শব্দের কেবলমাত্র মনে হয় একটাই মিনিং রয়েছে। এটা হচ্ছে আমরা যারা বাংলাদেশে বিলং করি, মানে বাংলা আর ইংরেজির কম্বিনেশন, এটা আমাদের ম্যাক্সিমাম ধারণা যে একটা ইংরেজির কটা মিনিং, বেসিক্যালি একটা। কিরকম? চলো এখান থেকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমরা বেসিক্যালি হ্যাভ ব্যবহার করি কি অর্থে? আছে অর্থে। ভেরি গুড। তাহলে হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড, তাই তো? ভেরি গুড। ভালো না সেটা পরের কথা, আমি আগে মিনিং ধরছি। তাহলে হ্যাভ মানে আছে। এখন আমি বললাম আই এম হ্যাভিং three, I am having three children. ভালো করে দেখ মানে দেখি আমার চিনতে পারতে হয়ে গেছে। মজার জিনিস তো এখানে, এই জন্যই তো পরীক্ষা। চাকরি তো অত সোজা দিবে না, রানিং তো করতেই হবে। এতদিন ধরে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে হ্যাভ এর অর্থ কি? হ্যাভ মানে আছে, এইটা। তাহলে হ্যাভ হচ্ছে আছে। এবার আই এম হ্যাভিং থ্রি চিলড্রেন, এটা কি ঠিক? ফার্স্ট প্রশ্ন যে আমার তিনটে বাচ্চা আছে, এটা আমি বোঝাচ্ছি, আই এম হ্যাভিং থ্রি চিলড্রেন। আর
একটা হচ্ছে ভালো করে দেখো, আই এম হ্যাভিং মাই মিল। তোরা কেউ একজন আমার মুখে হট করে পৌঁছে গেছিস, স্যার একটু দেখা হোক, আমি তোকে বলে আই এম হ্যাভিং মিল। কোন মিল সেটাই বলছি, ব্রেকফাস্ট না লাঞ্চ না ডিনার। আমি তো তোদেরকে সেই লাইনে নিয়ে আসতে চাইছি, আমি তো চাই তোদেরকে আমি সেই ট্র্যাকে ঢুকিয়ে দিই, মানে তোরা সব 3 নম্বর 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়বি, কিন্তু আমি যাবো আপ লোকালে 1 নম্বরেই উঠবো। এবার 1 নম্বরে আমাকে উঠতে হবে না, তোরা সবাই একসাথে আসবি 1 নম্বরে। তাহলে তুই এবার বুঝে গেছিস যে স্যার এখানে কি হবে, টিচিং হবে, এটাই যদি বলতে চাইছিস। তার কারণ আমাদের কনসেপ্টই হচ্ছে এটা, যে কেবলমাত্র ইট অর্থটা ব্যবহার করা যায় খাওয়া অর্থে, হ্যাভ অর্থের যে আরেকটা মিনিং ইট, এটা আমাদের কোনো ধারণাই নেই। আর কমিশন সেখানে কি করলো, ঢুকে দিল সিলমোহরটা, যে ইটিং নয় হ্যাভিং। এবং হ্যাভিং কথার অর্থ কি, কি বললাম, খাওয়া। তাহলে হ্যাভ কথার অর্থ একটা হচ্ছে আছে, আর একটা অর্থ কি হলো, খাওয়া। কটা মিনিং হলো, একই রকম ভাবে আমরা কিছুক্ষণ আগে কি বোঝাচ্ছিলাম, সামটাইম। সামটাইমের একটা অর্থ কি, ফরমার ভূতপূর্ব, আর একটা অর্থ কি, ফিউচার টাইমে একটা ইনডেফিনিট পিরিয়ড অফ টাইম কে বোঝাতে, ডেফিনিট বলছি না, কবে একটা তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, দ্যাটস অল। সামটাইম। আপনার ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে, আনন্দ, গুড। তার মানে এই পয়েন্টটা প্রত্যেকে বোঝাতে পেরেছি। এবার প্রশ্ন হচ্ছে স্যার উপরের সেন্টেন্সটা কি ঠিক? নো, নট এট। মজা তো এখানে, ঠিক নয়। তার কারণ হ্যাভের সাথে আইএনজি হয় না, এটা ভুল নিয়ম, ইনকমপ্লিট। যা যেখানে শেখানো হয় সবকিছু ইনকমপ্লিট শেখানো হয়, কমপ্লিট শেখানো হয় না। কমপ্লিট বাক্যটা হচ্ছে এটা, হ্যাভের সাথে আইএনজি হয় না যখন আছে অর্থ বোঝায়। এটা বলতে 6 নম্বর লাইন দিয়ে 4 নম্বর লাইন দিয়ে থ্রু ট্রেন যাবে, লাইন পার করবেন না। তারপরেও কিন্তু কিছু খেলা আছে, কিছু খেলা থাকবে, সে খেলা এদিক আর এদিক দেখে মোটামুটি ছুটে যাবে, কিছুক্ষণ পরে সেখানে বসবে মেলা। খেলা এমন কীর্তি করবে, কিছুক্ষণ পরে বসবে মেলা। তার কারণ হি ইজ নো মোর, র্যান ওভার। আর এবারে লোকে সব জমে গেছে মেলা। মেলা, এই যে বললাম, তাহলে বুঝতে পারলি কনসেপ্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ যখন আছে অর্থে বোঝায়, তখন সে কখনো কি নেবে না, কন্টিনিউয়াস টেন্স নেবে না। আর হ্যাভ যখন ওই অর্থটা বাদ দিয়ে যদি আদার্স কোনো অর্থ নেয়, তাহলে সে, মানে এখানে আই এম হ্যাভিং মাই মিল কথার অর্থ হচ্ছে আই এম ইটিং বা আই এম টেকিং মাই মিল, আই এম ইটিং, আই এম টেকিং। তাহলে পরীক্ষার এবার থেকে অপশন দিচ্ছে, চলো দেখে নি। লিখলে তো ঠিক হবে, কিন্তু ভালো করে দেখ আমি কি বলছি। আই এম, আচ্ছা চলো এটা তো একটা দিলাম কমন প্রশ্ন, একটা দিচ্ছি, দ্যাট মাই মিল লাস্ট নাইট। সবাই বুঝতে পারছো, আই দ্যাট মাই মিল লাস্ট নাইট। বাইরে অপশন তোকে এ তে দেবে হ্যাড, অপশন বি তে দিচ্ছে টুক, আনসারটা হচ্ছে এইটা। এটা বলছি না যেটা দিয়েছি আনসার ভুল নিয়েছে, অথবা অপশন সি তে হয়তো তোকে দিয়ে রেখেছে, কি দিয়েছে, এইট। আমি জাস্ট কনসেপ্ট দেখাচ্ছি, দ্যাট ইজ দ্য রিয়ালিটি। এই রিয়ালিটি যত তাড়াতাড়ি বুঝে যাবে, ইংরেজিতে তত তাড়াতাড়ি জন হয়ে উঠবে। সেটা কি বললাম, হ্যাড টুক এইট। আনসার কোনটা, আই হ্যাড মাই মিল লাস্ট নাইট। কথাটার অর্থ হচ্ছে আমি আমার খাবারটা গত রাতে খেয়েছি। এবারে দিয়ে প্রশ্ন এরকম আসছে না তো, স্যার এখানে তো এ লেখা আছে খাওয়া, এখানে তো টুক অপশনটা লেখা আছে, টুকটা কেন হবে না, এর উত্তর এবারে আরো স্পষ্ট করে দিয়ে দিচ্ছি। এটা অরণ্য জিজ্ঞাসা করেছে, তাই তো? আচ্ছা, অরণ্য বয়স এখন 20। ঠাকুমা বলছে বাবা রে, মরার আগে অন্তত নাচ বউটা দেখে যাও। ভেরি লজিক্যাল। এখন ঠাকুমা যেহেতু বলছে নাচ বউ দেখেই যাও, তাহলে অরণ্যর জন্য 3টে মেয়ে নিয়ে আসা হয়েছে।
প্রথম কাজে আছে বিউটিফুল প্লাস বিএসসি পাস। হ্যাঁ, বিউটিফুল বিএসসি পাস। তারপরেরটা হচ্ছে লেস বিউটিফুল প্লাস, কোনো কথা বলবি না। তারপরেরটা হচ্ছে বিএ পাস। তারপরেরটা রয়েছে এইচএস পাস। আর তারপরেরটা রয়েছে দেখার দিক থেকে শোষক, মোটামুটি ঠিক আছে, মানে চলে যাবে। এখন অন্য পয়েন্ট অফ ভিউ কি হবে, এখানে হয়তো উল্টে যেতে পারে, কিন্তু আমি জানি যে তার ফার্স্ট চয়েস কোনটা থাকবে। আমি ঠিক বললাম না ভুল বলেছি? তাহলে তিনটেই মেয়ে ছিল, তিনটেই লিটারেট ছিল, শিক্ষিত ছিল, সবাই মাধ্যমিক পাস এবং সবাই মেয়ে, সবাই মেয়ে, প্রত্যেকে মেয়ে। তারপরেও কিন্তু অরণ্য বলবে নো, দিস ইজ মাই ফার্স্ট চয়েস বিকজ দিস ইজ দ্য বেস্ট ওয়ান, দিস ইজ দ্য বেস্ট কম্প্যাটিবল ওয়ান। তোমার সঙ্গে যে কম্প্যাটিবল হবে সেটা হচ্ছে বেস্ট কম্প্যাটিবল। দ্যাটস রাইট, এখানে তিনটা অপশন আছে, বেস্ট কম্প্যাটিবল অপশন কোনটা? কেন এবার আনসারটা করলে আই হোপ ক্লিয়ার। আর না বুঝে গেছি, বলেছে এরকম এক্সাম্পল পেলে ইয়েস পড়তে হবে আলটিমেটলি বল। এবার হচ্ছে প্রশ্নটা কিভাবে হয়। বললাম এখানে যেহেতু ধরে এই টাইপটা করছি ভালো করে, এখন যে আই ফেলড ইন দা এক্সাম, কি করেছে সে? এক্সামে ফেল করে গেছে। আই ফেলড ইন দা এক্সাম, but I decided to exam next year. Mind it. কি বলো? I failed in the exam. আমি এক্সামে ব্যর্থ হয়েছি, বাট কিন্তু আমি ডিসিশন নিয়েছি, আমি ডিসাইড করেছি। কি ডিসাইড করেছি? আমি নেক্সট ইয়ারে গুড। এবারে আমি অপশন দিচ্ছি, ইংরেজি হচ্ছে খুব সোজা। ইফ ইউ ক্যান ফিল দ্য পালস, পালসটাকে যদি ফিল করতে পারো ইটস ভেরি ইজি। বুঝতে হবে, ইন্টারেস্ট দিতে হবে, আর যিনি প্রেজেন্ট করবেন বা যিনি পড়াবেন তিনি হচ্ছে ব্যাপারটাকে সাবজেক্টটাকে বারে হিসেবে না দিয়ে সেটাকেও খুব ইন্টারেস্টিং পড়াবেন, তবে এই জিনিসটা বা এই মাধ্যমটা লার্নিংটা অনেক ইজি হবে। তা নাহলে ইংরেজি সারা জীবন ওই লর্ড ক্লাইভের ইংরেজি হয়ে থেকে যাবে, ঠিক আছে? মনেই হবে সেই 300 বছরের গোলামি কেন আমরা নিচ্ছি, এটাই বারবার মনে হবে যেন যে স্টিল মানে উই ক্যান ফিল আর কি, এরকম যদি আসে ব্যাপারটা যে উই আর স্টিল স্লেভ, আমরা এখনো যেন দাসী থেকে গেছি। এটা যদি বারে হিসেবে আমরা মাথায় রাখতে হবে এই জিনিসটা। তার কারণ এইখানে এই ইংরেজি গুলো কিভাবে ডিফাইন করছি দেখো, কারণ বহুবার পরীক্ষা এসেছে, সে পিএসসি হোক, স্টাফ সিলেকশন কমিশন হোক, আদার্স যাই পরীক্ষা হোক, যেখানে ইংরেজি চিপে ফোটা দেখতে পাওয়া যায়, ব্যাংকিং হোক। আই ডিসাইডেড টু দ্যাট এক্সাম নেক্সট ইয়ার, অপশন এ। অপশন দেখার আছে বুঝবি? আচ্ছা, অপশন বি অ্যাপিয়ার, অপশন সি সিট। এখন দেখবি এখনো তোদের অপশন লাগবে। ঠিক আছে চলো, আর অপশন দিবি নাকি? চারটা দিয়ে দিয়েছি, অ্যাপিয়ার সিট, মানে অপশন মানে অপশন, মানে জীবনে বেড়াবে ভবিষ্যতের জীবনে একটাই অপশন আসবে, ওই চারটা ফাটটা পাবি না, ওই একটাই অপশন। ইংরেজিতে সেই প্রবাদ বাক্যের মতো অপশনস চয়েস, প্রবাদ বাক্য অপশন চয়েস করার অর্থ হচ্ছে দেয়ার নো চয়েস এট অল, কোনো চয়েস নেই, একটাকে নিয়ে ভাই চলতে হবে।
সুতরাং এখানে 4টে অপশন দিচ্ছি না, চুজ কর দেখি। আমি কি বলেছি? আই ফেলড ইন দ্য এক্সাম, আমি এক্সামে ব্যর্থ হয়েছি। পাইলট কি শুনবে? বাট আই ডিসাইডেড, কিন্তু আমি ডিসাইড করেছি কি টু ড্যাশ দ্য এক্সাম নেক্সট ইয়ার। এবার অপশন হচ্ছে ফার্স্ট অফ অল গিভ, তারপরের অপশন অ্যাপিয়ার, তারপরের অপশন সিট, তারপরের অপশন টেক। কি হবে তাহলে? কি হবে? অনলাইনে কেউ কিছু বলবে নাকি? স্যার বলছি টেক হবে, কি হবে? আচ্ছা ঠিক আছে, দেখো সাউন্ড অফ করে দাও বাবু, দেখো দেখাচ্ছি। যারা টেক বলছে তারা তারা হচ্ছে রেস্ট্রিক্টিভ নাকি? তারাই ঠিক। যারা গিভ বলেছে, যারা অ্যাপিয়ার বলেছে, যারা সিট বলেছে তারা রেস্টিং প্লিজ না, রেস্টিং অ্যাংজাইটি। ঠিক আছে, ও প্লিজ আসেনি, ও অ্যাংজাইটিতে রাখছে। তাহলে গিভ, অ্যাপিয়ার, সিট, টেক, টেক ইজ দ্য রাইট আনসার। এবারে ওই ভেবে দেখ একটা প্রশ্ন, যেখানে বলা হচ্ছে যে আই ফেলড ইন দ্য এক্সাম বাট আই ডিসাইডেড টু ড্যাশ দ্য এক্সাম, আমরা বেসিক্যালি আমরা যেটা বাংলায় বলি যে আমি পরের বছর পরীক্ষা, সেটা বসবো তো আমি ভদ্র কথা বলে দিচ্ছি, পরের বার পরীক্ষা দেব। দেওয়া ইংরেজি কি? নেওয়া ইংরেজি, দেওয়া নেওয়া কি বলছে? কি শিখছিস তোরা? দেওয়া নেওয়া কি হয়েছে? তাহলে কি মানে দেওয়া, টেক মানে নেওয়া। আর এখন আনসার কি দাঁড়ালো? আই ডিসাইডেড টু টেক দ্য এক্সাম, গিভ দ্য এক্সাম না। পরীক্ষার হলে প্রথম যে অপশনটা বাদ যাবে, টেক তো হবেই না। ফার্স্ট অপশন, টেক তো মুরগি করার জন্য দেওয়া হয়েছে, টেক তো হবেই না। এরপরে খুশি খুশি শুরু হলো গিভ, অ্যাপিয়ার, সিট সবগুলাই হয়। এরপরে যে পরীক্ষা সাইকোলজি গিভ, এটা মনে হয় এত সোজা দিচ্ছে না, পিএসসি না একটু কঠিন প্রশ্ন করে, পিএসসি তো একটু কঠিন টাইপের করে আর কি, এত সোজা আনসার হবে না। অ্যাপিয়ার এটাও তো কিরকম সোজা সোজা হয়ে যাচ্ছে। তারপরে দেখবি অ্যাপিয়ার আর সিট দিয়ে শেষে দিয়ে পড়ে আসতে দেখবি সিট। কিছু জন যাদের মানে ষষ্ঠ ইন্দ্রিয় খুলে যাবে, যাদের ষষ্ঠ ইন্দ্রিয় খুলে যাবে আর কি, তারা বলবে না দরকার এটা অ্যাপিয়ারই, ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছে। যাদের কোন ইন্দ্রিয় কাজ করছে না, যাদের কোনো ইন্দ্রিয় কাজ করছে না, তারা সে দোকানে বসবে, তাদের চোখের পাতায় অনেক চুল রয়েছে, তারা হ্যাঁ চোখের পাতায় চুল, তো অন্য কিছু শুনলি নাকি? চোখের পাতায় তাদের অনেক চুল রয়েছে, তারা কি করবে বলতে এবারে? সেটা হচ্ছে এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। ঠিক আছে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। তাহলে বি, আমি মনের মধ্যে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যদি এটাতে আছে বি। ও ফিজিক্স ভুলে গেছে, যেটাতে প্রেশার বেশি পড়েছিল তাই ভুলটা করেছে। 3-4টা, তাহলে কনফিউশন। তাহলে ওই প্রশ্ন ছাড়া কনফিউজ। আচ্ছা এবার তোদেরকে একটু ব্যাখ্যা করে দিই, চটপট খাতা লিখে নিবি। গিভের পরে হ্যাঁ আনসার হয়ে গেছে অলরেডি, টেক ইজ দ্য রাইট আনসার, টেক ইজ দ্য রাইট আনসার। এরপরে রাখি যে গিভ হবে না, অ্যাপিয়ার যদি হয় তাহলে কি করে হবে আমি সেটাও বলে দিচ্ছি, ভালো করে দেখ। যদি এইখানে এক্সামের আগে ইন কথাটা থাকতো তাহলে আনসার হতো অ্যাপিয়ার। ইংরেজি এটা, ইংরেজি হচ্ছে মুড বদলালে সব বদলে যাবে, এটাই হচ্ছে ইংরেজি। মাথায় রাখো, ইংরেজির মুড বদলালে আনসার বদলাবে, আমি বারবার করে বলেছি। তার মানে ইন এসে গেছে, তার মানে আনসার কি বুঝে যাচ্ছে? রিয়া আমি বলছি এক্ষুনি ভুলে গেল, ভুলে গেল তো কিচ্ছু না। আচ্ছা
তোকে আবার আমাকে না করিয়ে একটু অন্য টাইপের জিনিস দিতে হবে। আচ্ছা তুই এবারে দুর্গাপূজায় কটা ড্রেস কিনেছিলি? তিনটে ড্রেস কিনেছিলি। তিনটেই কি সত্যি বেস্ট ফিটেড ছিল না কোনো একটা বেস্ট? কোনো একটা বেস্ট ছিল, বাকি দুটো ঠিকঠাক। এবারে যে বেস্ট ওয়ানটা ছিল তার সাথে একটা মানে একটা পারফেক্ট কম্বিনেশন ছিল, মানে আপারের সাথে লোয়ারের একটা পারফেক্ট কম্বিনেশন ছিল। নিশ্চয়ই পরের দুটো লোয়ারের সাথে নিশ্চয়ই করিসনি, করিসনি তো? ফেভারিট ছিল তো? এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের সাথে পারফেক্টলি ম্যাচ হতে হবে। এই টেক শব্দটা ম্যাচ করে কেবলমাত্র এক্সামের সাথে। যদি আমি টেক দেখি তাহলে আমি দেখতে পাবো তারপরে কেবলমাত্র এক্সামটাই রয়েছে। কারণ এটা হচ্ছে তোমার সেই বেস্ট ফিটেড টপ, যেটার সাথে তোমার লোয়ারটা পুরো নির্দিষ্ট। লোয়ারটা কোনটা? এক্সাম। আর তোমার টপটা কোনটা? টেক। এবারে আমি সেকেন্ড ওয়ানটাই আসছি। সেকেন্ড ওয়ানটা কিন্তু এটার মধ্যে বেস্ট না, তার আগে কি যোগ হয়ে গেছে? ইনজয় হয়ে গেছে। মানে দেখা গেল যে টপটা একটু ওই ফুল ফুল ঝুলঝুল এরকম করে আছে, কারণ এবার কি বদলাবে? বটনটা বদলাবে। আর সেই বটনটা বদলেছে এখন কোনটা? অ্যাপিয়ার। আবার 3 নম্বর ড্রেসটায় আসছি। 3 নম্বর ড্রেসে হচ্ছে কি? ইমনি। আর আবার এটাতে ফুল ছিল, ওটাতে ঝুল আছে। ভালো করে বুঝে নাও। তাহলে চলো এটাতে আমি কি দিলাম না? ইন দিলাম না। এখানে চলো, এখানে আছে কোনটা? ফর। ভালো করে দেখো কি আছে? ফর। তাহলে আগের ড্রেসটা আলাদা ছিল তো, এটা আলাদা কিনা? তাহলে এখানে কি আছে? ফর আছে। এবারে কিন্তু ড্রেসটা কোনটা পড়বে তুমি? সিট। সিট ফর। বুঝেছে? বুঝে গেছে এবারে? এরপরে তো ভুলে গেলে তো আমার কিছু করার নেই। সেন্টারটাই পরীক্ষা দেওয়া, তুই নেওয়া নয় পরীক্ষা দেওয়া সেন্সই আছে, যে পরীক্ষাটা দেবো। এবার তুই বাংলাটা নেওয়া তুই বলতেই পারিস, আমি সেটা বলি। পরীক্ষা তুই নেওয়া দেওয়া সে যাই বল না কেন, পরীক্ষার ক্ষেত্রে তুই সবসময় কি করবি? টেক। কোনোভাবেই হবে না। পরীক্ষার এই শব্দটা থাকলে তুই কি কোনোভাবেই করবি না। বাকিটা ক্লিয়ার? তাই একটা সিম্পল জিনিস কি বলতো, আমরা এগুলো যে করছি না, ইংরেজির একটা বেসিক পার্ট রয়েছে আর একটা কিছু রয়েছে এই টাইপের জিনিস। প্রত্যেকটা না শব্দের সাথে একটা শব্দের মেলবন্ধন হয়। একটা ফুলের মালা গাঁথতে গেলে না প্রপারলি ফুলগুলোকে অ্যালাইন করতে হয়। আমি যা তা ফুলের সাথে যা তা জিনিস হয় না। শীতকালে পিকনিক হচ্ছে, পিকনিকে তুই যা তা সবজির সাথে সবজি, সব সবজি ওখানে অ্যাভেলেবল বলে তুই সব সবজিকে একটা ফেলে দিয়ে তুই বলবি এটাই হচ্ছে আমার মিক্সড ভেজ, এরকমটা হয় না। মিক্সড ভেজের একটা ডেফিনিশন রয়েছে, মাংসের একটা ডেফিনিশন রয়েছে, সবকিছু। এখন তুই যদি বলিস যে খাসির মাংস রান্না করতে গিয়ে তুই আলু দিচ্ছিস না, তার পরিবর্তে গাজর দিচ্ছিস, তার কারণ কালকে সস্তায় মাসি গাজর দিয়ে ভরে দিয়েছে, এরকমটা হতে পারে না। হতে পারে কি? হতে পারে না। তার মানে প্রত্যেকটা শব্দের সাথে প্রত্যেকটা জিনিসের প্রপার কি রয়েছে? কম্বিনেশন রয়েছে। এই কম্বিনেশনটা তোমাকে আগে দেখতে হবে। ফর এক্সাম্পল এই কম্বিনেশনে আমি আবার আসছি, পরীক্ষায় আবার যখন প্রশ্ন আছে তোমাকে আমি বললাম দ্যাট দা ওয়ার্ড ইন দা ডিকশনারি। ডিকশন, TION, ডিকশনারি। এখন তোমাকে অপশন এ তে দিলাম সি, অপশন 2 তে দিলাম লুক আপ, অপশন 3 তে দিলাম লুক ফর। চলো আনসার কি করবে? তাহলে তুমি বলবে লুক ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমরা আজ পর্যন্ত যা কিছু করে আসছি ইংরেজিতে, আমরা এই ধরনের ইংরেজি গুলোই জেনে আসছি। এই ইংরেজি গুলো নিয়ে আমি প্রথম দিন থেকে খুব সোচ্চার হয়েছি, তার কারণ দিস ইজ কল্ড কম্পিটিটিভ ইংলিশ। তার কারণ এখানে হি ইজ টলার দ্যান মি, এই কনসেপ্টটা অস্তাচলে চলে গেছে। তার কারণ হচ্ছে আজ পর্যন্ত যেটা আমরা শিখে এসেছি সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে হি ইজ টলার দ্যান মি। এটাই আমরা আজ পর্যন্ত সরবরাহ ভাবে করে এসেছি। আজ পর্যন্ত আমরা যে ইংরেজি করে এসেছি সেটা কোনটা? সেটা হচ্ছে যে হি ইজ এ রেপুটেড টিচার। আমরা এটাই করে এসেছি। টিচারের জায়গায় আমরা করে এসেছি কোনটা? হি ইজ এ রেপুটেড ডক্টর। কিন্তু মাইনরলি ব্যাপারটাকে বুঝতে হবে যে হি ইজ এ রেপুটেড ডক্টর, এটা কি? আজ পর্যন্ত আমরা এটাকে চালিয়ে এসেছি জোর করে, কিন্তু এই ধরনের ইংরেজির কোনো অস্তিত্ব নেই। আর কম্পিটিটিভ ফিল্ড তোমাকে এই জায়গাটায় পরীক্ষা নেবে, অগ্নি পরীক্ষা হচ্ছে তোমার জাস্ট এইখানে, এটাই তোমার পরীক্ষা। হি ইজ এ রেপুটেড টিচার অর ডক্টর, এর প্রকৃত ইংরেজিটা হচ্ছে কি না? হি ইজ এ
ডক্টর অফ রেপুট। আনন্দ বুঝতে না পারলে বলবে বল। তাহলে তুমি মেদিনীপুরে যদি ডাক্তারের কাছে দেখাতে আসো এখন কি বলবে? তুমি রেপুটের ডক্টরের কাছে যাচ্ছ না ডক্টর অফ রেপুটের কাছে যাচ্ছ? ওকে, ইয়েস। পরীক্ষা হলে তোমাকে এই প্রশ্নটাই লিখতে হবে। রেপুটে আন্ডারলাইন থাকবে, আর এগেইনস্টে তুমি আনসার কি করবে। আমি তোমাকে একেবারে রেডি করে দিলাম। তোমরা বলবে স্যার প্রশ্নটা কেমন থাকবে? প্রশ্নটা রেপুটে লেখা থাকবে, যে আন্ডারলাইন করা থাকবে, তার এগেইনস্টে পরপর অপশন থাকবে। তার অপশনের মধ্যে একটা থাকবে কোনটা? এই ডক্টর অফ রেপুট। তোমরা তো ওখানে উপরে হি ইজ টলার দেন মি, মি আন্ডারলাইন করা থাকবে। আনসার কি? আই। তার মানে যেভাবে আমরা এই জিনিসগুলো করছি, এটা প্রত্যেকটা রুল রয়েছে। রুলটা কি আমরা যদি ব্যাখ্যা করি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে যে হি সাবজেক্টের সঙ্গে মি হচ্ছে কি সাবজেক্টিভ কেস। বুঝা গেল? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। 14,900। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। না একটু এইবারেই দেখবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 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 একবারে একটু দেখবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা 2 পয়েন্টে ছিলাম, একটু দেখেন। তাহলে হি ইজ টলার দেন মি কোন লজিকে করলাম? মিটার সাবজেক্ট, মিটার হচ্ছে অবজেক্টিভ কেস, তাহলে সাবজেক্টের সাথে আই হবে। এটা পয়েন্ট ক্লিয়ার? আরো ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে হিটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করি না অবজেক্ট হিসেবে ব্যবহার করি? এর অবজেক্ট কোনটা? হিম, হিম তো। আর কারণ আমরা যখন বলি তখন কি বলি? হি লাভস মি। তাহলে হিটা এখানে কি সাবজেক্ট? তাহলে কি কেস এটা? সাবজেক্টিভ কেস। কিন্তু আমি বললাম আমি তাকে ভালোবাসি, আই লাভ হিম, তাহলে হিমটা কি সাবজেক্ট? তাহলে হিটা হচ্ছে কি কেস? সাবজেক্টিভ কেস। আর হিমটা কি কেস? অবজেক্টিভ কেস। এগুলো আমরা বেসিক যে জায়গাগুলো আছে সেগুলো আমরা এগুলো জানবো যে কিভাবে কেসগুলো হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে তাহলে হি এর সাথে মি হয় না, হি এর সাথে তাহলে কার মেলবন্ধন হয়? আবার বলছি, তাহলে হি এর সাথে কার মেলবন্ধন হবে? আই এর। এখন হি যে ক্যাটাগরিতে থাকে আইটা হচ্ছে সেম ক্যাটাগরি। একই রকম ভাবে হি ইজ এ রেপুটেড টিচার, টিচার অফ রেপুট। একই রকম ভাবে তার মানে কি এই শব্দের কি দেখতে পাচ্ছি যে একটা জিনিসের প্রত্যেকটা কি প্রপার কি রয়েছে? ইউজ রয়েছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দ্যাটস দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। আমরা ইন জেনারেল দেখলে কি বলবো? সি দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ডিকশনারিতে শব্দটা দেখো বা খোঁজো। কেউ যদি একটু এগিয়ে ভাবে তাহলে সে কি বলবে? লুক ফর দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। সবগুলো আনসারই ভুল। আনসার হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। ওয়ান অনলি, কেবলমাত্র এই ফ্রেজটাই হবে, সেটা হচ্ছে লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। অর্থাৎ তুমি ডিকশনারিতে শব্দটা খোঁজো বা দেখো। পার্টিকুলার এই প্রশ্নটা এইভাবেই আছে, তোমরা এইভাবেই এর উত্তর দেবে। কি বললাম? লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। বোঝা গেল? নেক্সট অ্যাডজেক্টিভের যে পোর্শনটা আমরা ছিলাম সেখানে দেখো এটা হচ্ছে প্রেফারেবল। প্রেফারেবল, তাহলে প্রেফারেবলের পরে কি হয়? প্রেফারেবলের পরে টু হয়। দেন কেন হয় না? তার কারণ এটা হচ্ছে স্পেসিফাইড, এটা হচ্ছে কিছু স্পেসিফিক। তাহলে আমি যদি তোমাকে পরীক্ষায় যদি অপশনটা থাকে টি ইজ মোর প্রেফারেবল দেন কি রয়েছে? কফি। আনসার টি ইজ মোর প্রেফারেবল দেন কফি। কি হবে আনসার? তার আনসার হচ্ছে টি ইজ মোর প্রেফারেবল। তাহলে মোরটা কি থাকবে? হচ্ছে না, তাহলে গল্পটা এখানেও চেঞ্জ করতে হবে। মোরটা পুরো কাটা হবে, দেনটাও পুরো কাটা হবে, তার পরিবর্তে হচ্ছে কি আসবে? টু। তাহলে আনসার হচ্ছে টি ইজ প্রেফারেবল টু কফি। পরীক্ষায় আছে, একটু ভালো করে এগুলো দেখি। এরপরেটা ফার্দার ভার্সাস FARTH ইয়ার। একটা দেখ ইউআর আছে,
আর একটা কি আছে, এআর আছে। একটা ইউআর আছে আর একটা কি রয়েছে, এআর রয়েছে। অর্থাৎ এটা ডিস্টেন্স বোঝায়, এটা যে কোনো জিনিসের একটা অ্যাডিশনাল অংশকে বোঝায় বা এক্সট্রা অংশকে বোঝায়। কি বললাম, অ্যাডিশনাল অংশ বা এক্সট্রা অংশকে বোঝায়। আর এটা কি, গুড, তার মানে এটা ডিস্টেন্স। তাহলে এটা যেহেতু ডিস্টেন্স বোঝায়, ওটা কি তাহলে কোনোভাবেই ডিস্টেন্স বোঝাবে না? বোঝাতেই পারে। তোমাকে শুধু খেয়াল রাখতে হবে যে এর যে মূল যে কনসেপ্টটা সেটা হচ্ছে কোনটা, অ্যাডিশনাল অংশ। তার মানে এটা পিওরলি ডিস্টেন্স, সেটা পিওরলি ডিস্টেন্স নাও হতে পারে, কিন্তু ডিস্টেন্স যদি থাকেও সেক্ষেত্রে কি বোঝাবে, অ্যাডিশনাল অংশটা বোঝাতে পারে। এইটা হচ্ছে তার একটা অংশ। অনেকের কাছে ক্লিয়ার হলো না, বলবে যে না স্যার এটা তো বুঝতে পারলাম, আর আমি না বুঝিয়ে যাবো না। সুতরাং এইখানে এবারে প্রশ্ন, WBCS এর পরীক্ষায় প্রশ্ন ছিল কি বলছে, আই কান্ট ওয়াক এনি ড্যাশ, আনসার না, মোর অপশন নেই, কেবল দুটো অপশন দিয়েছে, ফার্দার আর ফার্দার। এই দুটো অপশন তোকে ফুলফিল করতে হবে। বলো কি করবে, ফার্দার ভার্সেস ফার্দার। ভেরি গুড, কেন বললে, গুড, গুড পয়েন্ট, একেবারে সঠিক পয়েন্টটা তোমরা ধরতে পেরেছো। যে যে বলতে চাইছে যে আমি আর যেতে পারবো না বা আমি আর যেতে পারছি না, এই কনসেপ্টটাই এখানে রয়েছে যে আমি আর যেতে পারছি না। তাহলে আনসার হচ্ছে কোনটা, FURTHER। এটা কি বোঝা গেল না? ভালো করে দেখ, দেখা গেল সকালবেলায় আমি তোদেরকে নিয়ে মাঠে বেরিয়েছি আমাদের পুলিশের ব্যাচের রান করানোর জন্য বা দৌড় করানোর জন্য, যেমন সাথে এখন প্রত্যেকদিন দৌড়াচ্ছে। সাথীকে একটা কংগ্রেস করতো সকলে, কনস্টেবল ফ্রিলি পাস করেছে। আর কি করেছি, তুই দিলে বুঝতে পারবি না। দেখ সাথী, এদেরকে কংগ্রেস করতে বললাম, সেটা এটা ভাবতে পুরো লাভ, আমি তো পারবে না। এটা বাস্তব কথা বলছি, দিস ইজ রিয়েলিটি। বন্ধু পেলে আনন্দ হয়, সেটা হচ্ছে একদিন, ওই যেদিন ওই বিয়ার বা চুল্লু যেদিন খাওয়ালো ওই দিনটা। কিন্তু ওই দিন খাওয়ার, যখন সে খাওয়াচ্ছে তখন কিন্তু তুই হাসছিস ঠিকই, কিন্তু তোর মন আছে, মনে মনে ভাবছিস যে সে হিরো আমি জিরো। এই হচ্ছে বন্ধু। বন্ধু চাকরি পেয়ে গেলে এটাই হয়। আবার কিছু জন আছে, পড়াশোনার একটা নিয়ম, সেটা হচ্ছে, মানে আমি অন্তত ফিল করি আর কি, ধরো অ্যাডমিশন হতে এসছে, তার বক্তব্য করছে স্যার আমার না বন্ধু আছে। আমি বললাম আচ্ছা, তা তুই কবে শুরু করবি? স্যার দেখি বন্ধু যদি শুরু করে তাহলে। আচ্ছা, ভেবে রাখো কেরিয়ার গড়বে সে, বন্ধু শুরু করলে সে শুরু করবে। মানে লাইফে তো অনেক কিছুই তোমাকে একা করতে হবে। তোমার প্রশ্ন, টিচার বেলায় বন্ধুকে বলবে বাইরে আয়, নাহলে যে শুরু করতে পারছি। হ্যাঁ আয় ভাই আয়, এদের জীবনে শুধরাবে না, এরা লাইফে শুধরাবে না। যে কেরিয়ারটা হচ্ছে কেরিয়ারই হয়, এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করে না। যে বন্ধুর সাথে তুমি একটা মেসে একসাথে থাকতে, একই সাথে ফর্ম ফিল আপ করেছো, একই সাথে চপ ভাগ করে খেয়েছো, একই সাথে বহু কিছু কাজ করেছো, কিন্তু যেদিন চাকরি পেয়ে যাবে সেদিন কিন্তু বন্ধু যাতে উঠে যাবে লেভেল, আর তুমি এই ব্যাপারটা বুঝতে হবে। তাই ক্যারিয়ারের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, বারবার করে বলি, নিজেকে সবসময় অন্যদের থেকে এগিয়ে ভাবতে হবে, দ্যাটস দ্য রিয়েলিটি। কিন্তু কিছু আছে সেন্টিমেন্টাল, এরপরে কোন শব্দ আসতে পারে, কিন্তু সেন্টিমেন্টাল ফুল, কিছু আছে সেন্টিমেন্টাল ফুল, তারা এটা সেন্টিমেন্টকে নিয়ে এইভাবে কাজগুলো করে। আই কান্ট ওয়াক এনি, এখানে ঠিক সেম জিনিস দেখছি যে আমি তাহলে দৌড় করতে বেরিয়েছি, আমার টার্গেট হচ্ছে সকালবেলায় 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, এখানে এসে থামবো। এইবারে সাথী দেখা যাবে এখানে দৌড়ানো শুরু করেছে, এখান থেকে এসে এইখানে এসে আমাদেরকে বলছে যে স্যার
I can't walk any বা I can't run any, মানে এটাও ডিস্টেন্স, এই ডিস্টেন্সের অলরেডি 2 কিলোমিটার কাভার, পরের যে কিলোমিটারটা এটাই আমরা কি বলছি তাহলে অ্যাডিশনাল পার্ট। এই অ্যাডিশনাল পার্টটা স্যার আমি আর রান করতে পারছি না, তাহলে অ্যাডিশনাল পার্টটার জন্য আমরা ব্যবহার করব FURTHER। আপনার ক্লিয়ার? আই ক্লিয়ার? গুড। ফার্দার না, ফার্দারকে হচ্ছে তোমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবি। কিরকম দেখতে পাও না, অনেক জায়গায় ঝগড়া হয় আর সেই লোকটা একটাই ইংরেজি জানে, সেটা হচ্ছে ফার্দার। দেখবি ওই লোকটা একটাই ইংরেজি জানে, সেটা হচ্ছে কোনটা? ম্যাচ করতে নিশ্চয়ই মনে পড়ছে। ইয়েস, মনে পড়বে। আমি যা বলবো সব মনে পড়বে। ব্যাপারটা এরকম। কিরকম? ফার্দার আর কোনো কমেন্ট করবে না, সে দেখবি তার একটা করে ফার্দার আর কোনো কমেন্ট করবে না, ফার্দার কোনো কথা বলবে না। একটাই হচ্ছে, কখনো কখনো আবার ফায়ের রটা কখনো কখনো তার আবার অর হয়ে যায় ফার্দার, ঠিক আছে? র কখনো কখনো অর হয়ে যায়, দ্যাট ইজ ফার্দার, ফার্দার। তো সুতরাং ফার্দারের তখন কি ফার্দার কমেন্ট, তাহলে কি ওরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হবে। আর এখানে এই ফার্দারটা যেটা তোকে বললাম ডিসটেন্স কে ডিসপোজিশন দিচ্ছে, এটা হচ্ছে কি সবসময় দ্যানের সাথে বসে, আসলে বসে দ্যানের সাথে, তখন ফার্দার ডিসটেন্স, এটা হচ্ছে কম্প্যারিজন রয়েছে। এটা কিন্তু কম্প্যারিজন নয়, এটা কিন্তু কম্পেয়ার রয়েছে। কম্প্যারিজন ফর্ম কোনটা বলতে কে বলতে পারবে? ডিগ্রি, ফার, ফার্দার, ফারবেস্ট, ফার, ফার্দার, ফারবেস্ট, এটা হচ্ছে তার ডিগ্রি। তাহলে ফার্দার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, তাহলে তার কে থাকবে? দেন থাকবে। আনন্দ বোঝা যাচ্ছে এগুলো? কম্পারেটিভ ফর্ম গুলো কম বেশি জানা আছে তো, যেরকম বেটার দেন, সলার দেন, এগুলো সব হচ্ছে কি কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ ইয়ার যোগ করলে যেগুলো হয়ে যায়। আমি আবার বলছি, আজকের ক্লাস কিন্তু আমাদের কোনো সিলেবাস ভিত্তিক ক্লাস নয়। অনেকের এই জিনিসগুলো কঠিন মনে হতে পারে, তার কারণ এই জিনিসগুলো আমি পড়াইনি। এটা হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, আমি তোমাদের বললাম দ্যাট কমপ্লিটলি ম্যাজিক্যাল ক্লাস একটা, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব কাজে দেবে। কিন্তু এই সপ্তাহটা পুরোটাই যার যা রোটেশন আছে সেই রোটেশনে সেইভাবেই হয়। এরকম আমাদের প্রত্যেকটা পরীক্ষার আগে এগুলো হয়, যাতে করে আমরা কনফিডেন্সটাকে দিতে পারি। ঠিক আছে, সারা বছর ধরেই তো পড়া হচ্ছে, কিন্তু তার আগে নিজেদেরকে একবার ফিরে রাখা। নেক্সট চলো, তাহলে এটা হয়ে গেল। এবার আসছি চাইল্ড দিস, আর একটা হচ্ছে চাইল্ড লাইক। ভালো করে রাখ, চাইল্ড দিস দুটো আছে। এবার তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি, বলতে হবে বাবা চাইল্ড দিস এর মানে কি আর চাইল্ড লাইক এর মানে কি? একটা হচ্ছে শিশু সুলভ, আর একটা হচ্ছে শিশুর মতো। আমি বলছি এই সমস্ত বাংলা ছেড়ে দে, আমি যদি তোদের সামনে একেবারে সহজ করে যদি হাজির করি আমার স্টাইলে, কোন স্টাইলটা দরকার? শিশুর মতো না শিশুর নেয়, শিশু সুলভ কোনটা দরকার? নাকি একটু যে স্টাইল দরকার? যে স্টাইলটা, সেটা হচ্ছে, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। আনসার খতম। এটা কি? এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। এবার আমি আর কিচ্ছু বলবো না এই সম্পর্কে, আমি কোনো একটা শব্দ খরচ করবো না, সরাসরি প্রশ্নে যাচ্ছি। একেবারে কমিশনের প্রশ্ন। সেন্টেন্সে যেটা লিখেছি সেটা লিখেছি হরিশ বাবু ইজ এ ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি। হরিশ বাবু ইজ এ ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি। আমি আরো একটু উপরে তুলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। হরিশ বাবু ইজ এ ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি। সিম্পলিসিটি কার মধ্যে সিম্পলিসিটি থাকবে, সেটা পজিটিভ না নেগেটিভ? ভেরি গুড। তাহলে হরিশ বাবু হচ্ছে ম্যান অফ ড্যাশ সিম্পলিসিটি। এবার আমার আনসার ভালো করে বল তোরা, আমি তো কিছুই বলবোই। চাইল্ড লাইক, কারণ হরিশ বাবু হচ্ছে চাইল্ড লাইক। তবে এটাও যদি বলিস যে বুঝতে পারিস আমি কিন্তু এবার পুরা রেডি রেখেছি, এখান থেকে পুরো তাক করে মারবো। আচ্ছা, তাহলে হরিশ বাবু ইজ এ ম্যান অফ চাইল্ড লাইক সিম্পলিসিটি। দেখ অনন্য, শিশুর মতো শিশু সুলভ এই জিনিসগুলো না আমাদের মাথায়, তার কারণ কোথায় গিয়ে বসে এটা ভাববো যে কে শিশুর মতো আর কে শিশু সুলভ, এই ভাবনার জায়গা আছে থাকবে না, এবং আনসার ভুল হবেই হবে। কিন্তু এই যে পয়েন্টসটা দেখিয়ে দিলাম, এই পয়েন্টস আর মাথা থেকে কোনোদিন বেরোবেই না।
স্ট্রিক্ট হয়ে যাবে যে না ইয়েস আমাকে এটাই করতে হবে। নেগেটিভ লাগবে তো কঠিন প্রশ্ন বুঝলেন না? ঠিক আছে চলো, আচ্ছা ঠিক আছে চলো তোমাদেরকে চাইল্ড ডিশ দিয়েই একটা দিই। দেখো হিট, তোদের তো আমি তোদেরকে অ্যাকচুয়ালি খুব খারাপ অভ্যাস করিয়ে দিয়েছি। কি খারাপ অভ্যাস বলতে? সেটা হচ্ছে সবকিছু অ্যাপ্লিকেশন দেওয়া। এটা একটা খুব খারাপ অভ্যাস করে দিয়েছি। কি শুনতো সবকিছুতে খালি বলবো লে অ্যাপ্লিকেশন লে অ্যাপ্লিকেশন লে। কি ব্রত করেছিস ও? ব্রত কর, নাহলে কিন্তু ভালো। দুটো ব্রত লাগবে কিন্তু আমাদের জীবনে, দুটো ব্রত খুব জরুরি। কি বলতো? একটা হচ্ছে সরস্বতী ব্রত আর একটা হচ্ছে লক্ষ্মী ব্রত। এই দুটো লাগবে না, লক্ষ্মী ব্রত পাশাপাশি আগে সরস্বতী ব্রত করে। তার কারণ এই পৃথিবীতে সবসময় মাথায় রাখবি লক্ষ্মী কখনোই স্টেবল নয় যতক্ষণ পর্যন্ত সরস্বতী না স্টেবল হয়। পৃথিবীতে লোকে ভুল করে, এই পৃথিবীতে লোকে সবসময় লক্ষ্মীর মানে লক্ষ্মী 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 করে মাথা খারাপ করে ফেলে। আগে সরস্বতী ইউনিট, আগে সরস্বতী। এখন তোমার সরস্বতী স্টেবল না হলে লক্ষ্মী স্টেবল কোনোদিনই হবে না। আগে সরস্বতীকে পুজো করো ঠিকঠাক করে, আগে সরস্বতীকে আরাধনা করো। এই তো ইন্সপিরেশন 3 ইডিয়টস এর মতো। তো আমি বলো सक्सेस पीछे पीछे दौड़ के आएगी। কোন সিনেমা একেবারে বাস্তব কথা। 3 ইডিয়টস মুভির কোথায় কি হচ্ছে আমার দেখা দরকার নেই, বাট দ্য লাস্ট লাইন এটা হচ্ছে পুরো একবার গুজবাম লাইন। সেটা হচ্ছে তোমাকে ইউ হ্যাভ টু বি কেপেবল, ইউ হ্যাভ টু বি ওয়ার্দি। তুমি নিজেকে যোগ্যতায় নিয়ে এসো। আমি বারবার করে বলেছি যে কেউ যদি সঠিকভাবে প্রিপারেশন নেয়, কেউ যদি সঠিকভাবে পড়াশোনা করে, কেউ যদি সঠিক গাইডেন্স পায়, তাহলে তাকে এই পৃথিবীতে কেউ কখনো খালি হাতে ফেরায়নি। সেটা কোনো কমিশন আজ পর্যন্ত ফেরায়নি। সেটা পাবলিক সার্ভিস কমিশন হোক, সেটা স্টাফ সিলেকশন কমিশন হোক, সেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড হোক, সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড হোক, যে কোনো জায়গায় তার জন্য নিজেকে অনেস্ট হতে হবে। সেই অনেস্টটা কি? বলবে না যে আমি 2 বছর পড়েছিলাম, প্রিপারেশন নিয়েছিলাম, আমি চাকরি পাইনি, তার জন্য আমি বুকে হাত রাখতে হবে। কারণ আমি জানি তুমি মিথ্যা কথা বলছো। বুকে হাত রেখে বলো যে তুমি সত্যিকারে পড়াশোনাটা করেছিলে কিনা। কেউ যদি 1-1.5 বছর যদি সঠিকভাবে পড়াশোনা করে ওর চাকরি হয়নি, কি 2 বছর যদি আমি ধরেই নিচ্ছি ওর চাকরি হবে না এরকমটা নয়, হতেই হবে। তার কারণ সরস্বতী মানে বিদ্যা কারোর সাথে কখনো বিট্রে করে না। তোর বন্ধু, তোর বান্ধবী, এই দুনিয়া তোর সাথে কি করতে পারে? বিট্রে করে দিতে পারে। আজ যাকে মনে হচ্ছে তুমি সে ছাড়া তোমার জীবন বিপন্ন, কিছুদিন পরে দেখবে সে ছাড়াই তুমি বিন্দাস আছো। আজ তুমি মনে হচ্ছে একটা স্ট্যাটাস দিচ্ছ আজকে কি তুমি আমার সব, তুমি আমার সব, আজকে স্ট্যাটাস। 3 মাস পরে কি দেখতে পাবে? আসতে পারলি না, ইংরেজি আমি ইংরেজি পড়াচ্ছি, তোরা ইংরেজি ঠিকঠাক করে আসতে পারলি না। অভিক যা আছে তো সবাই কি বলবে বল দিকে, তুমি বলো না। সবাই তাহলে বলবে আচ্ছা বাংলাতে যদি এটা হয় সেটাতে যে তুমি আমার সব, তাহলে তার 4 মাস পরে বা 6 মাস পরে দেখবি লিখছে তুমি ছাড়া আমার সব। তো বলেছি এই তো এখান থেকে একটা 1 ওয়ার্ড শিখে নাও, এখান থেকে একটা 1 ওয়ার্ড শিখে নাও তোমরা। সে বলছে স্যার এটা আমি বলেছি, এই শোন এ বলেছে যে আমি বলেছি, তার মানে ক্লিয়ারলি she is a veteran. She is a veteran. অর্থ হচ্ছে she is experienced in a particular field. এখন এই পার্টিকুলার ফিল্ড বলতে ভাই কোনটা সেটা আমি জানি না,
এটা তোরা এবার বুঝবে, ঠিক আছে? তাহলে এই পৃথিবীতে কেউ ছাড়া কোনো কিছু এরকম কোনো গল্পই নেই, সবই হচ্ছে সাময়িক, সবই হচ্ছে মায়া আর মোহ। এই পৃথিবীতে বাস্তব যেটা সেটা হচ্ছে তোমার জ্ঞান, তোমার সেটা হচ্ছে নলেজ। এই নলেজ হচ্ছে আলটিমেটলি, এটা আমি বারবার করে বলি। আজকে আমি তোমাদের সামনে পড়াচ্ছি এবং আমি আমার বেস্ট পসিবল হইতে আমি আমার মানে যতটা আমার নিজস্ব যে প্রোডাক্টিভ ওয়েতে তোমাদের কাছে প্রেজেন্ট করছি, বিকজ অফ মাই নলেজ, এবং সেটা হচ্ছে এ লিটল নলেজ। আমার সেই অল্প বিদ্যা দিয়ে আমি তোমাদের সামনে প্রেজেন্ট করছি, কিন্তু সেখানে সেই অল্প বিদ্যাটাকে আমাকে কি করতে হয়েছে, অ্যাকোয়ার করতে হয়েছে। তার মানে আজকে এই বিদ্যাটাই কিন্তু আর একটা জিনিসকে কি করছে, জেনারেট করছে। তোমাদের ক্ষেত্রেও তোমাদেরকে সেম জিনিসটা ভাবতে হবে যে নলেজ কখনো বিক্রি করবো না। পৃথিবীতে আমি যদি ধরি আমার লাইফে কত এরকম বন্ধু বান্ধবী এটসেট্রা এটসেট্রা সবাই এসছে, কিন্তু আজকে এই প্রান্তে এসে অনেক বন্ধু বান্ধবীর সঙ্গে কি নেই, যোগাযোগ নেই। একটা সময় দে ওয়ার দ্য পার্সন পার্সন অফ মাই লাইফ, দে ওয়ার দ্য ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ। তারা একটা সময় আমার ইন্টিগ্রাল পার্ট ছিল। একটা সময় মনে হতো এরা এছাড়া আমার জীবন চলবে, বা এরা ছাড়া আমার সন্ধ্যা চলবে, আড্ডা চলবে এটসেট্রা। আজকে সে কোথায়, তারা কোথায়, আমি কোথায়, কারোর সাথে কোনো, কিন্তু যে জিনিসটা আমার সঙ্গে এই ছোটবেলা থেকে আজ পর্যন্ত থেকে গেছে সেটা কোনটা, বিদ্যা, রিপ্রেজেন্টিং মা সরস্বতী। নেক্সট, তাহলে এখানে আনসার কি হয়ে গেল, ভালো কথা, হিজ দ্যাট বিহেভিয়ার ইরিটেটস মি, কি হবে আনসার, চাইল্ড। তাহলে আনসার দুটো অপশন পেয়ে গেলে, একটা চাইল্ড লাইক আর একটা হচ্ছে চাইল্ড দিস। চলো নেক্সট, কখনো তোরা এনাফ শব্দটাকে ব্যবহার করেছিস, এনাফ? এই তো তোরা বলে দিবি এখন এনাফ দিস না, তাহলে এটাই তোদের চলতি জীবনে হয়। আর প্রত্যেকদিন মানে ফোন করার সময় বলিস এনাফ দিস না, বলবো না, এরপরে কিন্তু ছেড়ে চলে যাও। আচ্ছা, এই কারণে আমাদের এনাফটাকে কিভাবে ব্যবহার করবো একটু দেখে নিই। আর একটা হচ্ছে ধরো আমি বললাম হি হ্যাজ দ্যাট মানি, তাহলে আনসার কি হবে রে, এনাফ মানি। আর যথেষ্ট টাকা আছে, তাহলে এনাফটাকে কোথায় বসালাম, হি হ্যাজ এনাফ মানি। ভালো করে দেখ, হি হ্যাজ এনাফ মানি, তাহলে এনাফটাকে বসালাম এখানে। এবং স্যার এটা কিভাবে হলো, এইভাবে কি মনে রাখবো, নো, ভালো করে দেখো, আমি মানিটা কি পার্ট অফ স্পিচ, মানিটা কি পার্ট অফ স্পিচ, গুড, এনাফটা গুড। তাহলে মানি নাউনের আগে সাধারণত কি বসে বলবো, হ্যালো, আচ্ছা বাবু, তোমার সঙ্গে না আমি একটু পরে কথা বলবো, ক্লাসরুমে আছি, হ্যাঁ আমি এই নম্বরে কল ব্যাক করবো। আচ্ছা, যেটা বলছিলাম তোদেরকে সেটা হচ্ছে দেখ এনাফ মানি। আচ্ছা, তোরা যখন কাউকে বলিস সে ভালো ছেলে, ভালো ছেলে বলিস তো, ছেলেটা কি ভালো। এবারে যদি পার্ট অফ স্পিচ গত দিক থেকে যদি হই, তাহলে ছেলে এটাকে আমরা কি পার্ট অফ স্পিচ বলবো, নাও। আর ভালোটাকে কি বলবো, অক্ষয়। বাংলায় যদি বলি বিশেষ্য বিশেষণ। কি সব ভুলভাল বলছিস তোরা, বাংলাটাও তো বলিস ঠিকঠাক করে। হ্যাঁ, সেই জন্য এটাকে বলা হয় বিশেষ্য বিশেষণ। কথাটা হচ্ছে নাউনকে যে কোয়ালিফাই করে সে হচ্ছে বিশেষ্য বিশেষণ, বোঝা গেল? তার কারণ সর্বনাম বিশেষণও তো থাকে। সর্বনাম মানে কি, প্রণাম। জিনিসগুলো বোঝ, তাহলে বাংলার সাথে ইংরেজিটা সেম জিনিস, শুধু এটা ইংরেজিতে বলছি, সেটা বাংলাতে বলছি। তাহলে ভালো ছেলে, তাহলে ছেলে কি বলছে না, নাউন। ভালো কি অ্যাডজেক্টিভ, এখানেও ঠিক তাই, নাউন কি মানি, অ্যাডজেক্টিভ কোনটা, এনাফ। তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম, যে কোনো নাউনের আগে কে বলতে পারে, যদি সে তাকে কোয়ালিফাই করে, বুঝতে পারে তো। এবার আমি এনাফটাকে একটু অন্য স্টাইল ব্যবহার করবো। স্টাইলটা কি বলছে, the girl is beautiful enough to win my heart। এটা আমার মনের কথা নয়, কিন্তু এটা তোদের মনের কথা না। মাইল লেখা আছে মানে আমাকে ভাবি না, বুড়া থুড়া লোক, 40 বছর হয়ে গেছে।
তাই না? আগুন না, তোদের মুখে কিছু আটকায় না। চল, the girl is beautiful enough to win my heart. এবারে একটা জিনিস একটু ভালো করে দেখ, সেটা হচ্ছে the girl is beautiful। আমাকে একটু এখানে অ্যাডজেক্টিভ কে আছে কে বলবে? বিউটিফুল। বিউটিফুল। এখন বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয় তারপরে কাকে রেখেছি? এনাফ। এবার আমাকে সিম্পলি ভাবে বল, এগুলো শেখানো হয়নি কিন্তু আমি সব ক্লাসে করাবো। বুঝতে গেল আমি কি বললাম? আজকের ব্যাপারটা আলাদা, আমি সব জিনিসগুলোকে ক্লিয়ার করছি। তাহলে কিছুক্ষণ আগে জানলাম যে নাউনকে যে কোয়ালিফাই করে সে কে হয়? আবার বল, অ্যাডজেক্টিভ। এখন যে অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে তাহলে সে কে হবে? অ্যাডভার্ব। আমরা কি বললাম? নাউনকে যে কোয়ালিফাই করে সে কে? অ্যাডজেক্টিভ। আর যে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে সে কে? অ্যাডভার্ব। ক্লিয়ার? যখন আমরা চ্যাপ্টার ওয়াইজ জিনিসগুলো পড়াবো আমি লিখে লিখে পড়াবো, লিখে কাকে কোয়ালিফাই করে আমি প্রুফ করে করে যাবো। তখন ইউ হ্যাভ টু লার্ন, তোকে শিখতে হবে। এই জিনিসগুলো যতক্ষণ না শিখবি ততক্ষণ পর্যন্ত ইংরেজিতে 40-এ 40, 30-এ 30 পাবি না। আগের দাদা দিদিরা যারা চাকরি পেয়েছিল 38-এ 38, তার বিকজ অফ দিস। তাদের এই প্রস্তুতি কমপ্লিট ছিল এবং তারা সব লাইন বাই লাইন, ওয়ান বাই ওয়ান জিনিসগুলোকে লার্ন করেছিল বলে 30-তে আউট অফ 30 তারা স্কোর করেছে এবং তারা আজকে চাকরি করছে। আমি তোমাদেরকেও সেই জায়গাটায় দেখতে চাই। শুধু মাঝখানে সময়ের গ্যাপ হচ্ছে কত? অনলি 7 মান্থস। দ্যাটস অল। ক্লিয়ার? অনলি 7 মান্থস। দ্যাটস অল। ইনাফ টাইম। সেভাবে তো কিছু কথা। মিসেলিনিয়াস দ্যাটস এ লং প্রসেস। মিসেলিনিয়াস প্রিলিম হবে, প্রিলিম পরে আবার মেইন আছে, মেইনের পরে আবার ইন্টারভিউ আছে। প্রসেস মিসেলিনিয়াস হচ্ছে অনেকটা বিসিএস এর মতো লেন্দি প্রসেস। হ্যাঁ, কিন্তু ক্লাসিক হচ্ছে ফার্স্ট হবে। এবার এখন অফিসগুলো খালি আছে, ক্লাসিক ফার্স্ট রিক্রুট করা, এটা নিয়ে কোনো ডাউট নেই। গার্ল ইজ, আমাদের তো বিশেষ তো সামনে রবিবার আছে, প্রত্যেক বছর হচ্ছে। তাহলে দ্য গার্ল ইজ বিউটিফুল এনাফ, তাহলে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এনাফটা কি পার্ট সুইচ করবে? অ্যাডভার্ব। তাহলে মাথায় রাখো যে যখন সে অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করবে তখন সে ঠিক অ্যাডজেক্টিভটা পরে বসবে, আর যখন সে নাউনকে কোয়ালিফাই করবে তখন সে নাউনের আগে বসবে। পার্টি বাংলাটা একবার লিখে নাও। সেটা হচ্ছে এনাফ যখন অ্যাডজেক্টিভ তখন সে নাউনের আগে বসে, এনাফ যখন অ্যাডজেক্টিভ তখন সে নাউনের আগে বসে, আগের এক্সাম্পলটা দিয়ে দেবে। আর এনাফ যখন অ্যাডভার্ব, এনাফ যখন, ছোট করেই চলি, বড় করে লেখা তো, এনাফ যখন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। সংক্ষেপে নিজেরাই তো পড়বি, শর্ট হ্যান্ড করবি একবার, নিজেদের শর্ট হ্যান্ড নিজেরা করবি। আর এনাফ যখন অ্যাডভার্ব তখন সে অ্যাডজেক্টিভের পরেই বসে। এই লাইনটা থেকেই তো আনসার চলে আসছে, আর দেখা কিছু আছে? এই লাইনটাই তো আনসার করিয়ে দেবে যে আনসারটা কি হবে, আনসারটা কি হবে। বুঝে গেল? হ্যাঁ, এইটা যেটা এতক্ষণ ধরে পড়ালাম। আচ্ছা চল, কৌশিককে আমাকে এবার একটু অন্য দিক দিয়ে আবার বোঝাতে হবে। মানে কৌশিকের প্রশ্ন হচ্ছে যে স্যার, লোকটা দেখলাম খাসি কেটেছে যে বড় আটকে ব্লেড চালাচ্ছে, পাছাতে ব্লেড চালানি কেন স্যার? সেখানে চালালে তো মতো মালটা। প্রথমে প্রশ্নটা হচ্ছে অনেকটা ওই রকম টাইপের, আমি এটা রিলেট করে দিচ্ছি। আমি কৌশিককে বললাম যে এনাফ হচ্ছে কি কি শব্দ? এনাফ হচ্ছে অ্যাডজেক্টিভ তখন যখন সে, তাহলে নাউনকে কোয়ালিফাই করে কে? গুড। এবার প্রশ্ন হচ্ছে, সে বলতে চাইছে যে স্যার তাহলে এই বিউটিফুল শব্দটাকে আমি এখানে রাখলাম, বিউটিফুল, তাহলে তার আগে কৌশিকের প্রশ্ন হচ্ছে স্যার ইনাফটা কেন রাখছি? ঠিক আছে তো প্রশ্ন, তুই বলতে চাইছিস তো এটাই, তুই বলছিস হ্যাঁ কিনা? তাহলে এটা কি পার্ট অফ স্পিচ? তাহলে আমি যে এতক্ষণ ধরে বললাম যে ইনাফ কেবলমাত্র নাউনেরই আগে বসবে, তাহলে এই কন্ডিশন থেকে আমার ফুলফিল করেছে? করেনি। তাহলে এ যেহেতু অ্যাডজেক্টিভ, এর আগে সে কখনোই থাকবে না। সবসময় সে অ্যাডজেক্টিভকে মাঝখানে দেখতে পেলে সে সঙ্গে সঙ্গে উল্টে কোথায় চলে যাবে? ক্লিয়ার? ক্লিয়ার?
এই যে ভুল ভুল তুই চলতি সেন্স দেখ, এই চলতি আর বলতি দুটো মাঝখানে নিয়ে আসছি এখন। हम लोग सब क्या बोलती এবারে বলতিটা কি আসছে, কি বলছি চলো এই সেমটাই দিই, মানে গার্ল না থাকলে চিত্র শিখতে পারবি। দ্য গার্ল ইজ টু বিউটিফুল টু attract me. Am I right? That এই সেন্টেন্সটা কারোর ক্ষমতা আছে বলে দেবে যে এই সেন্টেন্সটা ভুল? তবে যদি স্পটিং এর দেওয়া হয় এই সেন্টেন্সে কারোর ক্ষমতা নাই, আমরা যখন জানি না যে সে বলে দেবে যে এই সেন্টেন্সটা ভুল, কিন্তু আমি বলছি সেন্টেন্সটা ভুল। সুমিত শুনছো মন দিয়ে? সেন্টেন্সটা ভুল কেন মন দিয়ে শোন। দ্য গার্ল ইজ টু বিউটিফুল টু অ্যাট্রাক্ট মি। গ্রামারে তোমরা পড়েছো যে যদি কোথাও এই টি ডবল ও ব্যবহার করা হয় তারপরে যদি টু আছে তাহলে এটা সবসময় কি রেজাল্ট প্রডিউস করে? নেগেটিভ। ভুলে গেছিস, তার কারণ ক্লাস 10 তো ইংরেজি ঠিকঠাক পড়িসনি, সেখানে লেখা ছিল দ্যাট ইজ টু হট টু ড্রিঙ্ক, চাটা এতই গরম যে সেটা খাওয়া যায় না। দ্য মাউন্টেন ইজ টু হাই টু ক্লাইম্ব অন, মাউন্টেনটা এত উঁচু যে সেটাতে ওঠা যায় না। আই এম টু পুয়ার টু পে হিম, আমি এতটাই গরিব যে তাকে পে করতে পারছি না। তারপর টু আর টু কি ডিনোট করছে? নেগেটিভ। কে নেগেটিভ? তাহলে দ্য গার্ল ইজ টু বিউটিফুল টু অ্যাট্রাক্ট মি, বালিকাটি এতই সুন্দরী যে সে আমাকে অ্যাট্রাক্ট করতে পারে না। ডাক্তার দেখা। প্রবলেম আছে তো, প্রবলেম আছে। বালিকা যদি সুন্দরী হয় সে আমাকে অ্যাট্রাক্ট করতে পারে না, তার মানে বাচ্চাদের ডাক্তার। দেখি আসো, তার কারণ এই সেন্টেন্সে মিনিং তো হয় আমার মধ্যে প্রবলেম আছে, না হলে সেন্টেন্সের মধ্যে প্রবলেম আছে। কিন্তু রাইট অর রং? তার কারণ পরিষ্কার করে বলছে দ্য গার্ল ইজ সো বিউটিফুল, পজিটিভ কথা বলেছে, এই মেয়েটি এতই সুন্দরী, তারপরে কি দিয়ে দিয়েছে? টু অ্যাট্রাক্ট মি, তাহলে তো নেগেটিভ রেজাল্ট প্রডিউস করবে টু আর টু। তাহলে মেয়েটি এতই সুন্দরী যে সে আমাকে কি করতে পারে না? আকর্ষণ করতে পারে না। রেজাল্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু বলতে চাইছি কি? বলতে চাইছি যে সে এতটাই সুন্দরী যে সে আমাকে আকর্ষণ করে, এটাই তো বলতে চাইছে। এই কারণেই তখন আনসারটা চেঞ্জ হবে। এই জন্য বলবো না যে শেখার জায়গাগুলো ভীষণ আছে। You need the proper analysis, proper position. পজিশন না হলে তুমি কখনো কোনো মিনিং সব উল্টাপাল্টা হয়ে যাবে। তাহলে আনসার কি? দ্য গার্ল ইজ টু বিউটিফুল, এই টুটাকে কেটে দেবো। কি করে দেবো? কেটে দেবো। এরপর কি আনবো তাহলে? বিউটিফুল কি পেয়ে গেছি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের পরে কিছুক্ষণ আগে কি শিখে ফেললাম? কে সেটা? এবার পর দেখি পুরো সেন্টেন্সটা। The girl is beautiful enough to attract me. মিনিং আসতে পারে বালিকাটি কতটাই সুন্দরী যে সৌন্দর্য থাকলে হাম বিগাল যায়। তাহলে বালিকাটি হচ্ছে ততটাই সুন্দরী কি হাম আপন কো নেই রোক सकता, আমি বিগাল যাই। এই যে ব্যাপারটা, এই মিনিংটা এখানে তোকে অ্যাডজাস্ট করতে হবে। দ্যাটস কল্ড কম্প্যাটিবিলিটি। এই কম্প্যাটিবিলিটি যতক্ষণ পর্যন্ত না আছে সেটা কি রে জিমে পড়েছিস কেন? জিমে পড়েছিস তো না, নাকি এই সেন্টেন্সটা দেখে তুই একটু ডিসঅ্যাপয়েন্টেড ফিল করছিস? মানে প্রথমটা টু আর টুটা দেখে তাহলে কি লাভ? অ্যাট্রাকশনই তো হবে না। Don't go in despair. জিনিসগুলো মজা লাগছে? হ্যাঁ, যতদিন আমি আছি ততদিন শিখে দে। আরে কবে কোথায় কখন চলে যাবো তার কোনো ঠিক ঠিকানা আছে? সেই জন্যই বলছি যে কদিন আছে ঠিক আছে নাকি?
আমি তো ভাবছি ইয়েতে চলে যাবো, গোয়াতে চলে যাবো। আমার তার এখানে থাকতে ইচ্ছে করছে না। এই শোন, আমার তো ওখানে থাকতে ইচ্ছে করছে না, গোয়াতে চলে যাবো ভাবছি, গোয়াতে গিয়ে একটা হোটেল ব্যবসা করবো। হ্যাঁ, লাভের কথা নয়, ব্যাপারটা হচ্ছে প্রচুর লোকজন ওখানে আসবে, বুঝতেই পারছি। একেবারে প্রচুর লোকজন আসবে, সারা রাত্রি ওই হুল্লোর পার্টি। কিছুক্ষণ আগে তুই বলে না যে 40 হয়ে গেলে কি হবে, আছে অনেক কিছু, সেগুলো তো কাজে লাগাচ্ছে। হ্যাঁ, চল তাহলে চলে যাই, কবে চল তাহলে। পবিত্র বাবু, একটা ক্লাসে আছি, ছেড়ে দি ক্লাসটা, ছেড়ে আপনাকে কল করছি। এই হাতির না, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। চল, এই পার্টটা ক্লিয়ার করে দিলাম, তাহলে 2 আর 2 এর গল্প শেষ হয়েছে, কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবারে ওই পজিশন থেকে এটা করে দিয়েছি, এবার চলে হোয়াইল আর হোয়েন, একটু মজার জিনিস আছে, তারপর একটু কিছু ফ্রেজাল ভাবে আসবো। হোয়াইল আর হোয়েন কখন হবে একটু দেখে নিন। কি রয়েছে হোয়াইল আর হোয়েন, একটু মন দিয়ে দেখ। হোয়েন হচ্ছে সবসময় একটা কমপ্লিট অ্যাকশন কে বোঝাবে। কি বোঝাবে বললাম? হোয়েনটা হচ্ছে একটা কমপ্লিট অ্যাকশন কে বোঝাবে, অর্থাৎ যে কোনো কাজ যেটা কমপ্লিট হয়ে গেছে। কিরকম? তাহলে আবার বলবি স্যার অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমি বললাম অল অফ ইউ স্টুড আপ। কি বললাম? অল অফ ইউ স্টুড আপ মানে কি রে? তোমরা সকলে দাঁড়িয়েছিলে। হোয়েন আই কেম, হয় না? টিচার যখন ক্লাসরুমে আসে তখন ছাত্ররা উঠে দাঁড়ায়। আমি এটাকে একটু রিমডেল করে দিলাম। কি বললাম? অল অফ ইউ স্টুড আপ হোয়েন আই কেম। আচ্ছা, আমি যখন এসেছিলাম তোমরা সকলে দাঁড়িয়েছিলে। তাহলে আমাকে বলো কমপ্লিট অ্যাকশন হয়েছিল না ইনকমপ্লিট অ্যাকশন? হোয়েনটা তাহলে কমপ্লিট বোঝাবো না ইনকমপ্লিট? অর্থাৎ আমি যখন এসেছিলাম, আসতে বাকি আছে? ওকে, আমি যখন এসেছিলাম, তোমরা দাঁড়িয়েছিলে, এখন কি দাঁড়িয়ে আসো? কমপ্লিট হয়ে গেছে। তাহলে যখন কমপ্লিট অ্যাকশন বোঝাবে তখন সেটা হচ্ছে হোয়েন, যে কোনো জায়গায়। এবার তোমরা বলবে স্যার কমপ্লিট অ্যাকশন বুঝবো কি করে? কমপ্লিট অ্যাকশন বোঝার উপায় কি? তার একমাত্র উপায় হচ্ছে যে সেটা অবশ্যই পাস্ট টেন্সে থাকতে হবে, অর্থাৎ ভার্বের 2 নম্বর ফর্ম। ভার্বের কত নম্বর ফর্ম? ভার্বের 2 নম্বর ফর্ম। ভার্বের 2 নম্বর ফর্মে ওটা থাকবে, দ্যাট ইজ ডিড। ক্লিয়ার? ভার্বের জাস্ট 2 নম্বর ফর্ম থাকবে, দ্যাট ইজ কমপ্লিট। এবারে প্রশ্ন হচ্ছে স্যার হোয়াইল কোথায় হবে? আপনি যে বললেন হোয়াইল, হোয়াইল হচ্ছে সমস্ত কন্টিনিউয়াস অ্যাকশন কে বোঝায়। কি অ্যাকশন? কন্টিনিউয়াস অ্যাকশন। তার মানে হোয়াইল কি বোঝাবে? কন্টিনিউয়াস অ্যাকশন কে বোঝাবে। কোন একটা কাজ চালু আছে, কোন একটা কাজ চালু আছে, যখন এটা বোঝাবে তখন সেটা হচ্ছে কন্টিনিউয়াস। অ্যাজ ফর এক্সাম্পল কন্টিনিউয়াস কিরকম? আমি বললাম মাই মাদার ওয়াজ রিডিং, এবার দেখো while I was listening, listening এর পরে কি হয়? প্রিপোজিশন টু মিউজিক। দেখো, মা রিডিং করছিল যখন আমি গান শুনছিলাম। কন্টিনিউয়াস হচ্ছে না বাবু? তাহলে কন্টিনিউয়াস যেখানে থাকবে তুমি কি ব্যবহার করবে? তুমি while ব্যবহার করবে। ইজ ইট কারেক্ট? বোঝা গেল কনসেপ্টটা? ধীরে ধীরে একটা একটা করে যখন আমরা এগোবো তোমরা দেখতে পাবে জিনিসগুলো যে প্রচুর কিছু আমরা প্রপারলি লার্ন করে ফেলছি এই জিনিসগুলো। সুতরাং প্রপারলি আমাদেরকে লার্ন করতে হবে। এটা কোটের বাবা ফয়েল হচ্ছে যে কোনো কাজের কন্টিনিউটি যখন থাকবে তখন তুই চলে যাবে। দেখ ভালো করে কন্টিনিউয়াস আছে, সেটা প্রেজেন্টে হতে পারে, ফার্স্টে হতে পারে। এটা ফার্স্টে আছে, মা যখন পড়ছিলেন, আমি তখন মিউজিক শুনছিলাম। তুই এটা ওয়ার্ডটাকে বাদ দিয়ে তুই কি করতে পারিস? মাই মাদার ইট, প্রেজেন্ট করে দিতে পারিস। আমার কথা হচ্ছে আই এম নট কি বদার অ্যাবাউট পাস্ট, প্রেজেন্ট অর ফিউচার। মাই অনলি কনসার্ন ইজ কন্টিনিউয়াস। তার কারণ অনেক সময় টেন্সটা দেখতেই পাবেন, অনেক সময় তুই দেখতেই পাবি।
তাহলে কন্টিনিউয়াস টেন্সটাকে দেখতে পারবে না। কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? বিভাগ থাকবে তার সঙ্গে আইএডি, তুমি যদি কন্টিনিউয়াস টেন্স বলবো এটা সেন্টেন্সে দেখতেই পাবি। ফর এক্সাম্পল চল দেখাচ্ছি কি। আমি বললাম আমি তোকে ক্রস করে যাচ্ছি। আমি কি বললাম? আমি তোকে ক্রস করে যাচ্ছি। তাহলে কি বলবো? তাহলে তোকে ক্রস করা ইংরেজি কি? ওভারটেক। তাহলে ওভারটুক, টেকেন টুক। তাহলে আই ওভারটুক ইউ while WATCHING watching a kite। ভালো করে দেখ, I overtook you while watching kite। কি মিনিং আছে দেখার দরকার নেই, ভালো করে দেখ। তোকে তো এখানে দেবে যেটা সেটা হচ্ছে এইটা গ্যাপ। ভালো করে দেখ, তোকে তো একটা গ্যাপ দিয়ে তোকে তো এটা প্রশ্ন করে দিয়েছে। ভালো করে দেখো, তোকে এটা কি করে দিয়েছে? প্রশ্ন করে দিয়েছে। তাহলে I overtook you that watching, আমাকে বল এটা কি? এটা কি রে? আইএনজি। এখন তুই এটা কন্টিনিউয়াস টেন্স বলতে পারবি? টেন্স বলতে পারবি? কন্টিনিউয়াস অ্যাকশন বলতে পারবি। তার মানে কন্টিনিউয়াস অ্যাকশন আছে মানে তুই চোখ বন্ধ করে কি লিখবি? আমি কথাটাই বলবো, সবসময় তোর টেন্স দেখার দরকার নেই। কন্টিনিউয়াস অ্যাক্টিভিটিস হলে টুগেদার উপায় কাছে বুঝে গেল? বুঝতে পেরেছিস? সুজাতা কোন ধর্মের সঙ্গে যুক্ত ছিল বলতো? বুদ্ধিজম না জৈনিজম? সুজাতা গৌতম বুদ্ধকে পায়েসের একটা বাউল দিয়েছিল। যখন গৌতম বুদ্ধ রাস্তায় রাস্তায় ঘুরছিলেন, এই যেটা বলা হয় নলেজ, যেটা বলা হয় ওটার জন্য। আর সেই সময় সুজাতার সাথে তার দেখা হইল, তাই সুজাতা তাকে বাউল পায়েস অফার করেছে। তাই সুজাতা হচ্ছে বুদ্ধিজমের সঙ্গে যুক্ত। হ্যাঁ, বুদ্ধিজম, তার সাথে বুদ্ধিজীবী কোনো সম্পর্ক নেই। নেক্সট পরটাতে এবার আমরা আসছি, একটা হয় নন ফাইনিট ভার্বে, একটা ক্যাটাগরি হয়। নন ফাইনিট ভার্বের কিছু ক্যাটাগরির মধ্যে একটা আছে ইনফিনিটিভ। একটু দেখে নেন এটা দিয়ে। ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে ভালো করে দেখ, টু এর সাথে কি আছে? V1 আছে। টু এর সাথে কি আছে? V1 আছে। ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর সাথে V1। তাহলে টু এর সাথে V1 মানে আগে বলেছে V1টা কি? V1 হচ্ছে ধরে দেখ ভার্ব, যেটা বলা হয় বেস বা প্রথম ভার্ব। এটা বলতে পারবে গো, গোটা কত নম্বর ভার্ব? V1 বল। তাহলে গো হচ্ছে V1, V2 কি হবে? ওয়েন। V3 কি হবে? যারা গান বলবে তারা মেশিন গান চালিয়ে দেবো, গন। হ্যাঁ, তাহলে গো, ওয়েন, গন। V4 কি হবে? 4 নম্বরটা জানি না, এটা ওয়েন, কন্টিনিউয়াস। মানে V4 যেটা সেটা হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে যে বললাম যে হোয়াইলটা বসবে কোথায়? কন্টিনিউয়াস এর সাথে। বললাম না যে V4, তার মানে আমি বলতে পারি কন্টিনিউয়াস মানে আমি যদি এখন V4 বলতে পারি তো নাকি? V1 মানে কি? ফার্স্ট। V2 মানে সেকেন্ড। V3 মানে গন। V4 মানে ফোর, কিন্তু সেটা কোনটা? আইএনজি। এই পর্যন্ত ক্লিয়ার সকলে? তাহলে এখন আমি বলছি টু এর সাথে ভার্বের 1 নম্বর। এখন আমাকে বল, বহু জায়গায় থাকে, আমি বলবো আই ওয়ান্ট টু গো দেয়ার নাকি আই ওয়ান্ট টু ওয়েন্ট দেয়ার? এই প্রশ্নের উত্তর সকলে করে আসতে পারবি তো? কোথাও যদি লেখা থাকে আই ওয়ান্ট টু দিয়ে গ্যাপ থাকলো, দিয়ে অপশনে থাকলো ওয়েন্ট, গো, গন, এগুলো যদি থাকে আনসারটা গো করতে পারবি তো? আই ওয়ান্ট টু গো। তাহলে এটা কোন রুলে করলাম? আই ওয়ান্ট টু গো, এটা একটা কনসেপ্ট। এটাকে আমরা কি বললাম তাহলে? ইনফিনিটিভ। এগুলো সব আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে, খুব ছোট্ট করে যতটুকু লাগবে আমি ততটুকুই প্রেজেন্ট করে দেবো। জিনিসগুলোকে যতক্ষণ না বুঝতে পারবি বুঝিয়ে দেবো, কিন্তু এগুলো প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট। তার কারণ দৈনন্দিন জীবনে তুমি স্পোকেন ইংলিশ বলতে গেলেও এটা লাগবে, রিটেন লিখতে গেলেও লাগবে, পরীক্ষায় চাকরি পেতে গেলেও লাগবে, না পেতে গেলেও লাগবে। তার কারণ বাড়ি ভাড়া খুঁজতে গেলেও ইংরেজিতে দেখতে হবে টু লেট, সেখানেও ইনফিনিটিভ লাগবে।
তখন আবার টুলেট থেকে টয়লেট ভেবে হাগু বা মুছু করতে চলে যায়। তার কারণ ইংরেজির কি গুণ সেটা রন্ধ্রে রন্ধ্রে তখনই ফিল করবে। টুলেট লেখা আছে, তুই ভাবি টুলেট মানে টয়লেট, টুলেট। সুতরাং তো হ্যাঁ, আই একটা তুলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক, আই তুলে দিয়েছি। হ্যাঁ আই নাই, কারণ যত ভাড়া বাড়িতে থাকে লেখা থাকে কি, সব লেখা থাকে টু লেট। অনেকে আবার একসাথে লিখে দেবে। ঠিক আছে, জ্যোতিষ বলছে তারা টু ও আইটা হচ্ছে প্রচ্ছন্ন। ম্যাচ করেছে, ওই জন্যই তো বললাম যে টয়লেট হবে। আইটা অনেক সময় আমাদের কি এটাকে বলা হয় কি, যে দৃষ্টি ভুল, দৃষ্টি ভুল, দৃষ্টি ভুল হয়ে গেছে, দৃষ্টিভ্রম ঘটে গেছে। তাহলে টুলেট এখানেও কি হয়েছে রে বৎস? আমি বললাম ইংরেজি এমনই একটা জায়গা না, সাবজেক্টটা ভীষণ ইন্টারেস্টিং। আমার তো এবারে কে কি বোঝে জানি না, আমি মনে করি যে ম্যাথসের থেকেও বেশি ইন্টারেস্টিং যদি ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। ম্যাথস যেরকম 2 আর 2 5 হয়, 6 হয়, ভেরি গুড, 2 আর 2 6 হয়, ঠিক একই রকম ভাবে এখানে ইংরেজি ওরকম ভাবেই তুই মেলাতে পারবি। ইংরেজিকেও ঠিক সেরকম সেম গ্রাউন্ডে রেখে তুই মেলাতে পারবি, ম্যাথসের মতো এটাও মিলে যাবে। তার কারণ আমরা বিশেষ পণ্ডিতের দল যারা আমরা 2+2 কে সবসময় 6 করি। কিভাবে করি 2+2 কে 6, সেটাও কম্পিটিটিভ পয়েন্ট আমি তোদেরকে বলে দিচ্ছি, তোরা ভাবি না কম্পিটিটিভ পড়াচ্ছি, ও সব উত্তর আছে। সেটা হচ্ছে 2+2 প্লাস সমান 6। হ্যাঁ, তাহলে 2+2 সমান কত? 6। এবার বলছে নিম্নলিখিত কোনটি সঠিক? আনসার 2। হ্যাঁ, জাস্ট লেভেল। হ্যাঁ, ওটাই তো বলা হলো। আমি আগের দিন কি বলেছিলাম, যখন আমি ক্লাসে ঢুকবো বুঝবি যে রিজনিং ঢুকে গেছে। হ্যাঁ, এটাই শুধু বাকি আছে। নেক্সট চল। আচ্ছা, তাহলে ইনফিনিটিভ প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার। ইনফিনিটিভ একটা মজার জিনিস আছে, সেটা তোদেরকে বল একবার সঙ্গে। তোরা এতক্ষণ ধরে শিখলি যে হ্যাঁ 2 প্লাস ভার্বের 1 নম্বর আপনি বলেন ইনফিনিটিভ। আর এক ধরনের ইনফিনিটিভ আছে, মানে কিছু লোক যেরকম আছে আর কি সমাজে, সেটা হচ্ছে আমার কথা বলছি, আমি জিন্স কিনতে গেলে দেখি যে জিন্সে কোথাও যেন এক্সট্রা ডিজাইন না থাকে, কোথাও যেন ফাটাফুটি না থাকে। আমার পাশে আবার যারা তুমি যাচ্ছে সে কি বলছে ফাটা জিন্স আছে। এখন তাহলে একজন গেছে বলছে জিন্স ফাটা নেই তো, আর একজন বলছে ফাটা আছে তো, তাহলে দু রকমেরই মানে মানুষ রয়েছে। ইনফিনিটিভ অলসো 2 টাইপস। একটা ইনফিনিটিভ আছে যে বলে ভাই আমি 2 ছাড়া চলবো না, আর একটা ইনফিনিটিভ বলে যে 2 যদি দেখি মেরে ভাগিয়ে দেবো, কেবল আমি একা বলবো। কি হলো জিনিসটা, কিছু বোঝা গেল? কিন্তু জিনিস না বোঝার কিছু নেই। আমি ইনফিনিটিভ বললাম 2+V1, কিছু ইনফিনিটিভ বলছে আমি 2 দেবো না, আমি শুধু V1, আমি শুধু V1। চলো মজার জিনিস, এটা ডিটেলস আমরা অন্য সময় পড়াবো, কিন্তু এখানে দিচ্ছি এক্সাম্পলটা কি। আই স হার ড্যাশ ফুল স্টপ। অপশন টু প্লে, অপশন বি প্লে। তাহলে এ বি আনসার। চোখ বন্ধ করে সকলে যেটা খুব মুখে আসবে সেটা হচ্ছে আই স হার টু প্লে। তার কারণ এটাই হচ্ছে the most matchable answer। এটাই হচ্ছে কি, দেখো টু প্লে, এটাই হচ্ছে কম্প্যাটিবল ওয়ান, এটাই মনে হবে। কিন্তু আনসার আই স হার প্লে। তাহলে এখন প্রশ্ন করবে যে স্যার তাহলে এটা কি হয়েছে? এটাও একটা ইনফিনিটিভ, এই ইনফিনিটিভের নাম হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার কথার অর্থ হচ্ছে নগ্ন। ইনফিনিটিভ বললাম, বেয়ার ইনফিনিটিভ। যদি বাংলা জানতে চাস বাংলা করে রাখবি নেই তো ইনফিনিটিভ বা নগ্ন ইনফিনিটিভ। কারণ বেয়ার মানে নগ্ন,
যত ভাবেই তোরা বোঝার চেষ্টা করবে কেন, বুঝতে হবে যত সোজা ভাবে তোরা নিতে পারিস জায়গাগুলো। এবার কথা হচ্ছে এটা কেন হলো কিভাবে হলো? সি হচ্ছে এমনই একটা ভার যে বলেই দিয়েছে যে আমার পরে আমি মেন ভার। ভালো করে শুনবে ও কি বলছে, এ কথাটা সি বলছে, আমি বলিনি। সি বলছে ভাই আমি সেন্টেন্সে যখন বলবো তখন আমি কি ভার, মেন ভার। তারপরে যদি কোনো হারামজাদা আসে তাহলে ওই হারামজাদাকে টু দেবো না, কি দেবো না, টু দেবো না, ওটাকে শুধুমাত্র ভি1 দিয়ে বসা করাবো। কি দিয়ে বসা করাবো, ভি1 দিয়ে। আই স হার, ক্লিয়ার? নেক্সট ঠিক একই রকম এরই একটা অল্টারনেট প্রশ্ন হয়, সেটা হচ্ছে জেরান্ড দিয়ে। কি দিয়ে, জেরান্ড। এই জেরান্ড হচ্ছে ভি1 এর সাথে আইএনজি। রিয়া ভি1 এর সাথে আইএনজি হলে ও কত নম্বর হয়, 4 নম্বর। এই তো খুব সুন্দর মনে রেখেছে। এই যে 4 নম্বরটা, এটার কাজ হচ্ছে অনেকটা ওই ইনফিনিটিভের মতো। আমাদের পরীক্ষার হলে একটু সতর্ক থাকতে হবে। গতবার যদি প্রশ্ন দেখি ডব্লিউবিসিএস এ একটি প্রশ্ন ছিল, আমি এই প্রশ্নটা তোদের সামনে একটু রাফলি প্রেজেন্ট করতে চাই। প্রশ্নটা ছিল আই লাইক ড্যাশ দা ফ্লোর, এরকমই কিছু একটা ছিল, মানে এই আই লাইকটা ছিল, তারপরে যে অপশনটা দেবো সেটাও ছিল। অপশনে ছিল টু পেইন্ট, ও অপশনে ছিল টু পেইন্ট, আরেকটা অপশনে ছিল সেটা হচ্ছে পেইন্টিং। এবারে ডিরেকশনটা ছিল এখানে, পরীক্ষায় প্রশ্নে কি থাকে, ডিরেকশন থাকে। ডিরেকশনে লেখা ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ, আর এটা পড়তে হবে। যে ডিরেকশন পড়বে না ও হচ্ছে 100 বলে ছবি। তার কারণ অনেক লোক তাড়াহুড়ো করে দেখে নিয়েছে আই লাইক, আর আই লাইক এর পরে তার জীবনে তো এটাই বলে আই লাইক, আই লাইক টু, কি বলে আই লাইক টু, আই লাইক টু, লাইকের পরে টু, টু পুরো রেডি। তাহলে সে অপশনে কি রেখেছে, কি রেখেছে, টু দেখতে পেয়েছে, ব্যাস সেটা মেরে দিয়ে ওই মাটিতে গোল করে দিয়েছে। ঠিক আছে, তারপরে যখন লাস্টে যখন মেলাতে যাচ্ছে তার সম্বিত ফিরলো যে না ইংরেজিটা দেখি সঠিক সবগুলো হয়েছে কিনা, তারপরে দেখছি জেরান্ড লেখা আছে, তখন ওই মার্কশিট অলরেডি গোল হয়ে গেছে। ব্যাংকের এক্সাম হলে কি করতে ঠিক হবে, ও আচ্ছা আচ্ছা, মানে তোদের সিবিটি হয় কম্পিউটার বেস, আচ্ছা আচ্ছা। অফলাইনে তো আমাদের হ্যাঁ সেটা হতে হবে, অফলাইনে তো আমাদের সুযোগ নেই, ওই মার্কশিট গন, গন ফর এভার আনসার। সেই জন্য সবসময় মাথায় রাখবে, এটাও একটা আমি বলে দিচ্ছি সাবধান বাণী, মানে ওয়ার্নিং। পরীক্ষার হলে ঢুকে পড়লে নিজের নার্ভকে ঠিক রাখবে, বেশি উত্তেজিত হবে, উত্তেজনাকে নিজের বসে রাখবে। পরীক্ষার প্রশ্ন দেখলে প্রথম পাতায় দু চারটা কমন দেখলে অ্যাড্রিনালিন খুব বেশি বেশি করে করানো হবে, কিন্তু অ্যাড্রিনালিনকে বলবে বেটা এত তাড়াতাড়ি নিচে নামা দরকার নেই, এটা আস্তে আস্তে নাম। হ্যাঁ, তার কারণ এখন 1 নম্বর পাতায় প্রশ্ন কমন হয়েছে, এখন 24 নম্বর পাতা পর্যন্ত যেতে হয়। তুই যদি 12 নম্বর পাতাতে যদি শেষ হয়ে যায় তাহলে আমার তো শেষ হয়ে যাবে। তাই এত তাড়াতাড়ি তোর বলার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে তুই বস। এটা একটু বার্তা পরীক্ষা হলে দিয়ে দিবি, বুঝে গেল? আরে দেখবি আনসার ওই করতে গেলে গল্প হবে। তো আনসার কি হলো, যদি কি হলো আনসার, তাহলে আনসার হলো আই লাইক পেইন্টিং দা ফ্লোর। তাহলে যেটা নেবে কি আছে করতে পারবি। ওকে, এবারে আসছি কনফ্লিক্ট প্রশ্ন। কনফ্লিক্ট প্রশ্নটা কি, তোমরা এতক্ষণ ধরে শিখে ফেলেছো বৎস টু এর পরে ভার্বের কত নম্বর হয় ধরে, ইয়েস 1, ভার্বের 1 নম্বর, তাই তো? এখন আমি তোমাকে প্রশ্ন করছি, হি ইজ অ্যাডিক্টেড টু, এইবারে অপশন এ স্মোক, আর বিতে স্মোকিং, SMOKIN। मजा तो अब आएगा। টু এর পরে ভার্বের কি হয়, 1 নম্বর হয়। নাও হি ইজ অ্যাডিক্টেড টু, তাহলে আনসার
টু ধরে যদি আমরা করি তাহলে আনসার কি হবে? স্মোক। কিন্তু হবে না, আনসার ইজ স্মোকিং, অর্থাৎ আইএনজি। তার মানে বেশ কিছু ফ্রেজ রয়েছে যে ফ্রেজের পরে টু থাকলেও কি হয়? আইএনজি হয়। এখান থেকে এটা শিখতে পাওয়া গেল, তাই না? আমরা সেই সতর্ক इंडिया सावधान इंडिया শেষে কি বলে? हम सब लोग को क्या सीख मिला, क्या सीख मिला। শেষে আমরা আস্তে করে বলবো कुछ नहीं सीख मिला, हम फिर भी वही करेंगे जो वो करते थे। এখন ভারতবর্ষের পার্লামেন্ট যা চলছে রে ভাই, তোরা কেউ দেখিস পার্লামেন্ট? যা লেভেল চলছে এখন, পার্লামেন্টটাকে বিশাল এনজয়মেন্টের একটা জায়গা ও বানানো। রোস্টিং এখন আর ক্যারিমিনাটি ফ্যারিমিনাটি আর দেখার দরকার নেই, ছেড়ে দে। এখন পার্লামেন্টেই রোস্টিং চলছে, যে যাকে পাচ্ছে রোস্ট করছে। পার্লামেন্টে এখন পুরো পার্লামেন্টে সব এখন এমপিরা একদম রোস্টার হয়ে উঠছে। হ্যাঁ, তাহলে হি ইজ অ্যাডিক্টেড টু, একরকম ভাবে বলছি। দেখ, আমি বললাম আই, সুমিত দেখবে এটা, আই অবজেক্ট টু ড্যাশ মাই পজিশন। রে হাসিস না, হাসবে, হাসলেই ফেসে যাবে। আই অবজেক্ট টু, টু আছে, এখন আমি অপশন দিলাম। অপশন এ টেক, অপশন বি টেকিং। আনসার কিন্তু আবার কি? টেকিং। তার কারণ অবজেক্ট টু থাকলে তারপরে কি হয়? ভার্বের চালনা করা। গুড। পরেরটাতে আসি, আর একটা আমি বললাম আই এম লুকিং ফরওয়ার্ড টু ড্যাশ সুন, সুন। অপশন এ ম্যারি, অপশন বি ম্যারিং। ম্যারি। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু ম্যারি সুন, কি হবে? ম্যারিং সুন। শুনতে শুনতে কেমন কেমন লাগতো? Yes. Yes. হ্যাঁ? কেন হবে? আমি তো আবারই তোকে বললাম, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যেরকম কোনোভাবে চেঞ্জ করা যায় না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এবি, এটা যেরকম চেঞ্জ করা যায় না, ইংরেজির যে থিম, ইংরেজির যে রুল, গ্রামারের যে নিজস্ব রুল, আমরা যে ব্রিটিশ ইংলিশটা যেটা শিখি তার যে রুল, এটাকেও কখনো কোনোভাবে বদলানো যাবে না। দ্যাটস অলসো আ সিস্টেম। আমাদের শরীরে তুই ভেবে দেখ, লাস্ট কথা যেটা বলছি, যে ইংরেজির জায়গাটা বা তার গুরুত্বটা কোথায়। ইংরেজি হচ্ছে ইটস কাইন্ড অফ অ্যানাটমি, একটা সাবজেক্ট, একটা ভার্ব, একটা অবজেক্ট হলেই তো একটা পূর্ণ সেন্টেন্স হবে। ইয়েস অর নো? আমরাও দেখ মাথা, চোখ, বডি এটসেট্রা এটসেট্রা সবকিছু সাজানো আছে, পারফেক্ট অ্যানাটমি। ইন ইমাজিনেশন, জাস্ট ইউ, ইন ইমাজিনেশন ভেবে দেখ যে আমরা প্রত্যেকে মানুষ, আর আমাদের চোখটা এখানে না রেখে পাছার এইখানে যদি লাগিয়ে দেওয়া, জাস্ট ইমাজিন। আমরা চলে যাচ্ছি, চোখ কিন্তু এখানে লাগানো, কিরকম ওর লাগছে না? এটা কি? তাহলে এটাকে কি পারফেক্ট অ্যানাটমি তখন বলা যেত? যেত না। এটাও ঠিকঠাক পরিষ্কার করে গ্রামাটিক্যালি বলা হচ্ছে, লুক ফরওয়ার্ড টু ইটস এ কাইন্ড অফ স্পেশাল ফেচ। এই টুটার পরে তোমাকে জেরান্ড ইউজ করতে হবে। তাহলে এইটার পরে জেরান্ড হচ্ছে কোনটা? না, ম্যারি হচ্ছে ভার্ব, তার 4 নম্বর পদ, দ্যাট ইজ ম্যারিং। এটাই হচ্ছে তার জেরান্ড। তার মানে এটাই হচ্ছে রাইট। কি শুনতে খারাপ লাগছে, কি দেখতে ভালো লাগছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। The only matter is here ki this is the proper syntax of the sentence. This is the proper structure of the sentence. এই কনজুগেশন ছাড়া আমরা বেরোতে পারবো না। আমাদেরকে এই জিনিসটাই ডে বাই ডে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে। 30-30টা প্রশ্ন পাওয়া শুধু সময় অপেক্ষা। জাস্ট ওয়ান বাই ওয়ান ইউ হ্যাভ টু লার্ন। জিনিসগুলো শুধু লার্ন করো, তারপরে পরীক্ষা দিয়েছো, মজাটাই আলাদা। হ্যাঁ
হ্যাঁ বলো। বলছি যদি জিরান বলে মেনশন করে দেয় তখনই আইএনজি হবে, কিন্তু যদি হ্যাঁ বাদ দিয়ে বাকি অন্য কোনো সেন্টেন্সও যদি দেয় বা যদি মেনশন না হুম করে দেয় তখন তো নির্মাণই বসবে। হ্যাঁ দেখো, প্রথম কথা হচ্ছে মেনশন না করে কখনো প্রশ্ন হবে না। মেনশন যদি না করে দেয় তাহলে দেখবে সেখানে একটাই অপশন আছে, সেখানে কখনো আইএনজি এবং টু প্লাস বি দুটো থাকবে। ঠিক আছে। আর আমাদের এখন না খুব স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন হয়। স্ট্র্যাটেজিক কোয়েশ্চেন গুলো কেমন বলো তো? সেটাতে তোমাকে অপশন দেওয়া হবে। আমি তোমাকে, তোমরা নিজেদের ভুল করে আসবে কেন জানো? প্রশ্নটা হবে এইভাবে, নিম্নলিখিত কোনটি এই গ্রুপের সদস্য? এটা হচ্ছে একটা লাইন, ভালো করে বুঝবে। এগুলো শিখতে হবে, শুধু কম্পিটিটিভ খালি পড়বো বললে হবে না, সাইকোলজিক্যাল ব্যাপারটাকে বুঝতে হবে। বহু লোকের জীবন নষ্ট করে দিয়েছে এই একটা লাইন ব্রেক। এই শোন, বহু লোকের জীবন এই একটা লাইন ব্রেক তার নষ্ট করে দিয়েছে। তার কারণ আমি যে বললাম অ্যাডেনালিন খরচ হওয়া শুরু হয়ে গেছে পরীক্ষা হলে, কিন্তু বলেছিল বাস্তব। তার কারণ I also experienced a lot over the last 18 years. 18 বছর আমি সেগুলো দেখে এসেছি। সুতরাং এখানে তুই এই পর্যন্ত আসবি, নিম্নলিখিত কোনটি এর সদস্য, এই পর্যন্ত। অপশন এ তে তোকে টেকনিক্যালি যেটা দেবে, যেটা সদস্য হয় ওটাই। অপশন এ তে টেকনিক্যালি অপশনটা হচ্ছে সেটা যেটা সদস্য হয়। আমি ধর এখানে অপশন দিলাম, সেটা হচ্ছে কোনটা, মায়ানমার। এই মায়ানমার তার মানে এটা হচ্ছে সদস্য। এবার সদস্য নয় সেটা হয়তো তুই অপশন ডি তে গিয়ে দেখতে পাচ্ছিস, সেটা কি লেখা আছে, সেখানে হয়তো লেখা আছে তোমার ইন্দোনেশিয়া, এটা হয়তো সদস্য নয়। যেহেতু তো চোখ এটার সাথে এটাকে অ্যাডজাস্ট করেছে, তাই তো আনসার হয়ে গেছে এইটা। তুই আর এটাতে যাস না, তার কারণ সবই হচ্ছে চোখের কাজ। কিন্তু পৃথিবীতে সবই চোখের খেলা, অন্য কিছু নেই। বাড়িতে স্ত্রী আছে, রাস্তা দিয়ে যাচ্ছি, কেউ যদি একটু ঝকা ধরে যায়, সবই চোখের খেলা। মানুষের নেচার বড্ড খারাপ, মানুষের নেচার বড্ড খারাপ। মানে চোখ জিনিসটা খুব খারাপ। এই চোখ জিনিসটাকে ঠিকঠাক করে ধরতে গেলে এবারে তোমাকে একটু জানতে হবে দুটো শব্দ। সেটা হচ্ছে, একটা হচ্ছে কোনটা মোরাল, কোনটা ইমোরাল, আর কোনটা ইমোরাল। এই যে চোখ যেটা দেখতে যাচ্ছে, এই চোখের যে দেখাটা, এটা ভালো না খারাপ এটা কিন্তু আমি বুঝে উঠতে পারছি না। তার মানে এই কাজটাতে আমি হচ্ছি অ্যামোরাল। যদি দেখে নেওয়ার পরে, যদি আমার মনে হয় আর কি, দেখে নেওয়ার পরে যদি আমার মনে হয় না এটা তো ঠিক কাজ করলাম না, তাহলে আমার মধ্যে জেগে উঠেছে মোরাল। ঠিক আছে? আর এটা দেখে শুধু শান্ত নই, আরেকটি ইলিগাল সামনে, মানে রাস্তায় বেরোয়নি, মানে চোখে ওখানে দেখেছি, তারপর বললাম বাড়িতে একদিন এসো। বুঝতে পারছিস কথাটা? আমি শব্দ বলে যে তোকে বোঝাচ্ছি, প্রকৃত ভাব, তবেই আন্ডারস্ট্যান্ডিং গুলো হবে। আমি কাউকে একটা দেখলাম, আমি একজন ম্যারিড লোক, কমপ্লিট ফ্যামিলি, তারপরেও যদি আমার চোখটা যদি অন্য কিছু অপশন খোঁজে, তার মানে আমি বুঝতে পারছি না হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং। হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, দ্যাট ইজ কল্ড এমোরাল। বুঝা গেল কি বললাম? এমোরাল। হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং এটা বুঝতে পারছি না, এমোরাল। যদি কিছুক্ষণ পরে বুঝতে পারে না এটা খুব খারাপ, কি বেড়ে উঠেছে মোরাল। কিন্তু রাস্তায় ওই খারাপ ভালো সেটা আর না বুঝে তারপরে না এসো একদিন যে আরো একবার এগিয়ে গেলাম, এরপরে যে অ্যাক্টিভিটিসটা হবে সেটা হচ্ছে ইমোরাল। এটা কোনোভাবেই আর মেনে নেওয়া যায় না, দ্যাটস কল্ড ইমোরাল অ্যাক্টিভিটি। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আশা করি করতে পারবে যে কোনটা কিভাবে থাকলে কিভাবে আনসার করা উচিত। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকো নাকি? হ্যাঁ আছে না করো, ঠিক আছে। আর একটু, আর 5 মিনিট, 5 মিনিট বেশি না, আর 5 মিনিট। কিন্তু ফ্রেজার ভাগ দেখে আমি ফ্রেজার ভাগগুলো গ্রুপে দিয়ে দেবো, ফ্রেজার ভাগগুলো আজকেই গ্রুপে দিয়ে দেবো আমি। এটা হচ্ছে যে ফ্রেজার ভাগগুলো ইম্পর্টেন্ট, আমি 4-5টা পাঠিয়ে দেবো, এইটা ভালো করে একটু দেখে নিবি, কয়েকটা ইডিয়ামস ইম্পর্টেন্ট পাঠিয়ে দেবো, সেগুলো একটু দেখে নিবি। রাইট?
আমি ধরো বললাম যে সে ব্যবসা করে, তাহলে কিসে হবে? ডিল ইন। ডিল ইন মানে কি রে? ব্যবসা করে। এবং আমাদের রাজ্যে বিভিন্ন লোকেরা বিভিন্ন রকম ব্যবসা করে আমাদের রাজ্যে। এখন সেই যে ব্যবসা, সেই ব্যবসা করার যে জিনিসটা, তাকে আমি কি বলবো? তাহলে এদিকে রেখে দেবো। কিরকম? আমি বললাম সে ব্যবসা করে কিসে? ঘোড়ার ব্যবসা করে। কি লিখে হর্সেস। সে কিসের ব্যবসা করে? ঘোড়ার ব্যবসা। কেউ যদি বলেন আচ্ছা সে ক্লোদিং এর ব্যবসা করে, কেউ একজন মাইক্রোফোন অন রেখে একটু অফ করে দাও। সে ক্লোদিং এর ব্যবসা করে, জামা কাপড়। ডিলিং বোঝা গেল? কিন্তু আমি যখন তোদের সঙ্গে ডিল করি, সেটা ডিলিং নয়, ডিল উইথ, মানে প্রপারলি বিহেভিয়ার। এবং তোরা যখন আমার সঙ্গে ডিল করবি, সেটাও ডিল উইথ, দ্যাট ইজ ডিল উইথ। সেটা হচ্ছে প্রপারলি বিহেভ করা। এই টাইপের কতগুলো জিনিস আমি ওই পেজে দিয়েছি, পেজগুলোতে আমি পাঠিয়ে দিচ্ছি, সেগুলো তোমরা একটু ভালো করে দেবেন। দ্যাট বিহেভিয়ার, প্রত্যেকটা জিনিস ভালো করে একটু দেখবি। আর একটা এক্সাম্পল দিচ্ছি, লাইক ডাই, খুব আছে পরীক্ষা জানিস, সেটা হচ্ছে কি বললাম? ডাই। ডাইয়ের পরে অফ হলে যে কোনো রোগে যদি কেউ মারা যায়, ডাই অফ, দেখ ম্যালেরিয়া। ম্যালেরিয়াটা কি রে? ম্যালেরিয়াটা এক ধরনের রোগ, কারণ কি হবে? ডাই অফ, রোগে মারা গেলে ডাই অফ। বোঝা গেল? কেউ হয়তো ব্লাইন্ড হতে পারে, ব্লাইন্ড। কেউ ব্লাইন্ড হলে, ব্লাইন্ডটা খুব মজার, ব্লাইন্ডটা খুব মজার। কেউ বললো হচ্ছে 100 খন্ড, তখন আমি কি বলবো? ব্লাইন্ড অফ অ্যান, ভালো করে দেখ এটা, দ্যাটস ভিভিআই। বললাম ব্লাইন্ড অফ অ্যান আই। যে কোনো দোকান, তুই একটা দ্বারা কি বলতে পারবি যে সে ডান চোখে বা বাম চোখে বলতে পারবি? কেউ বলতে পারবে? ডান চোখে বা বাম চোখে কি বলা হচ্ছে? সে এক চোখে অন্ধ। কিন্তু এখানে একটু কেরামতি করা হচ্ছে। এখানে যদি করা হয়, ভালো করে দেখো, ওয়ান আই, এটাও আমরা বুঝতে পারছি না কোন চোখে, এটাও কিন্তু আমরা বুঝতে পারিনি কোন চোখে। কিন্তু এখানে অ্যান ছিল, এখানে অ্যান মানেও একটি আর ওয়ান মানেও, টেকনিক্যালি কোনো পার্থক্য আছে কি? কিন্তু এখানে এন থাকার জন্য অফ, এখানে ওয়ান থাকার জন্য ইন। ভাই এটাই ইংরেজি, এটাই ইংরেজি। ওয়ান হলে ইন আর এন হলে অফ, এইটাই তোমাকে জানতে হবে। আর যদি আমাদের বাবা মা আমাদের ভুল ত্রুটির প্রতি যদি সে যদি অন্ধ হয়, আমার সেটা অন্ধ না, আবার আমার কিছু নেই, আমি যা কিছু বলছি, কারণ সেটা হচ্ছে টু, এবং সেটা হচ্ছে কোনটা? ভুল, চুক, সেটা হচ্ছে ফলস। তার মানে মাই প্যারেন্টস আর ব্লাইন্ড টু মাই ফলস, তাহলে ব্লাইন্ড টু। এই ধরনের জিনিসগুলো দেওয়া আছে, একবার লাস্ট দেখে দিই। সুতরাং কালকে আমাদের ক্লাস রয়েছে, জিকেজিএস এর ক্লাস রয়েছে, পরশু দিনও জিকেজিএস এর ক্লাস রয়েছে। ক্লাসগুলো করবি, এগুলো যতটুকু যেটা হবে সেটা কি বললাম? কি ওরিয়েন্টেড? এই সপ্তাহে এক্সাম ওরিয়েন্টেড। কেউ কোনো ক্লাসগুলো কামাই করবি না। আজকে বল নতুন অনেক কিছু জিনিস বা শিখলি কিনা, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দিন আমরা যেরকম প্রত্যেকটা দিন নতুন সূর্য, নতুন দিন, নতুন ভাবে আছে, আমাদের প্রত্যেকটা ক্লাস আমরা নতুন নতুন করে এই জিনিসগুলো জানবো, শিখবো, এবং একটা কনসিস্টেন্ট প্রিপারেশনের মাধ্যমেই কিন্তু শেষ পর্যন্ত আমাদের যে স্বপ্ন, যেটা সেটাকে আমরা ক্লিয়ার করবো। দ্যাটস অল, বাই। স্যার কালকে ক্লাস